So today we are going to discuss the reading module, and it is going to be our lecture number 15. আজকে আমরা যে কোয়েশ্চেন টাইপটা নিয়ে আলোচনা করব আপনাদের বলছিলাম সেটা হচ্ছে ম্যাচিং হেডিং ম্যাচিং যেটাই সে আমরা জেনে থাকি। এটার জন্য আমাকে কোন বিষয়গুলো একটু মাথায় রাখতে হবে যে আমাদের এটা কিভাবে, এটা আর্কিটেকচারটা কিভাবে, আসলে কনস্ট্রাকশনটা কিভাবে থাকে, প্যাসেজটা কিভাবে আমরা আমাদের সামনে আসবে। সো হেডিং ম্যাচিং যখনই আপনি সলভ করতে যাবেন, যেটা ভুল করে স্টুডেন্টরা হেডিং ম্যাচিংয়ে যে স্টেটমেন্টগুলো দেয়া থাকে সেগুলো তারা ওয়ার্ড বাই ওয়ার্ড লিটারালি পড়া শুরু করে এবং এই ওয়ার্ড সে ম্যাচ করা শুরু করে। যেভাবে আমরা আপনার মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, অন্য টাইপের যে আরও কোয়েশ্চেনগুলো আছে সেখানে কিছু আমরা কিওয়ার্ড স্ক্যান করে আমরা টেক্সটে এটা খুঁজে বের করার চেষ্টা করি। সো ওই অ্যাপ্রোচে যদি আপনি হেডিং ম্যাচিং আপনি খুঁজতে যান তাহলে আপনি ব্লান্ডার করবেন। ওয়ার্ডের সাথে ওখানে কিছু ডিস্ট্রাক্টার্স থাকে, তো সেই জায়গার কনসেপ্টটা আপনাকে বুঝতে হবে যে আপনার হেডিং ম্যাচিং আসলে আপনাকে কি জানতে চাচ্ছে। আপনার এক একটা প্যারাগ্রাফের আন্ডারে যে হেডিং, ওটার টাইটেলটা কি হবে সেরকম একটা স্টেটমেন্ট দেয়া থাকে, লিস্ট অফ স্টেটমেন্ট আপনার থাকবে 7টা 8টা 6টা 5টা এরকম স্টেটমেন্ট দেওয়া থাকবে। সেখান থেকে আপনাকে 4টা কোয়েশ্চেন 6টা কোয়েশ্চেন এমনও পাওয়া গেছে 7টা কোয়েশ্চেন আপনার হেডিং ম্যাচিংয়ের উপরে কোনো প্যাসেজে থাকে। তো এখানে যখন হেডিং ম্যাচিং, আপনাকে যে বিষয়টা স্টুডেন্টরা কি করে, আগে লিস্ট অফ সেন্টেন্সগুলো পড়ে ফেলে। তো এগুলো খুব র্যান্ডমভাবে সাজানো থাকে এবং খুব ক্রনোলজিক্যালি থাকে না। তো যেই বিষয়টা স্টুডেন্টরা করে, এই যে ওয়ার্ডটা তারা একটু বেশি ফোকাস করে ফেলে। তো এখানেই প্রবলেমটা হয়ে যায় আমাদের, যখন আমরা ওয়ার্ডকে ফোকাস করি। স্ট্রাকচার আপনি খেয়াল করেন না। সো একাডেমিক প্যারাগ্রাফ যেগুলো হয় বা প্যাসেজগুলো যেগুলো হয়, এগুলো কিন্তু আপনার দিচ্ছে যেটা র্যান্ডম সেন্টেন্স দিচ্ছে, এটা র্যান্ডম সেন্টেন্স না। প্যারাগ্রাফ যেটা বা প্যাসেজ যেটা, এটা কিন্তু একটা কনস্ট্রাকশন, একটা বিল্ডিংয়ের মতো। প্রত্যেকটা এক একটা স্টেজ আছে, তো সেগুলো আমাকে জানতে হবে। মানে একটা বিল্ডিং যদি আমরা ধরি তাহলে সেটার একটা অবশ্যই ছাদ ঢালাইয়ের মতো ছাদটা থাকবে, মানে যেই ছাদ না থাকলে আপনার বিল্ডিং হচ্ছে না, তাই না? বিল্ডিং এর পিলারও থাকে। সো পিলারগুলো হচ্ছে এক একটা ডিটেল ব্যাপার থাকে, আর যে মেইন যে আইডিয়া সেটাকে আমরা ছাদের সাথে তুলনা করছি। সো আপনাকে মেইন আইডিয়াটা বের করতে হবে প্যারাগ্রাফে। এই হচ্ছে মূলত সহজ ভাষায় যদি কাজ হয় হেডিং ম্যাচিং এর, আপনাকে পুরো প্যারাগ্রাফটার একটা মেইন, ওই প্যারাগ্রাফটা কি নিয়ে আলোচনা হচ্ছে বা কি কনসেপ্টটা বোঝাচ্ছে সেই বিষয়টা আলোচনা করতে হবে। তো আমরা মেইন আইডিয়াটা বের করতে গিয়ে অনেক সময় আমরা সাপোর্টিং ডিটেইলটাকে মেইন আইডিয়া মনে করে ফেলি। সো এই জায়গায় আমাকে যে মিথ একটা আছে অনেক ক্ষেত্রে, যেমন আমিও বলেছি আপনাদেরকে, যে টপিক সেন্টেন্স আমরা যখন লিখতে যাই, আমরা টপিক সেন্টেন্স রাইটিং টাস্ক 2 এ যখন আমরা একটু আলোচনা করেছি যে টপিক সেন্টেন্সের বিষয়গুলো, সেখানে আমরা আলোচনা করেছি যে ফার্স্ট সেন্টেন্স অফ দ্য প্যারাগ্রাফ উড বি দ্য টপিক সেন্টেন্স। তো সেই জায়গায় কখনো কখনো শুধু ফার্স্ট লাইনটাই টপিক সেন্টেন্স নাও হতে পারে, সেকেন্ড লাইনও হতে পারে প্যারাগ্রাফে, বা লাস্ট লাইন অফ দ্য প্যারাগ্রাফও সেটার মেইন আইডিয়া হতে পারে। তো ইট উইল ভ্যারি। এই জায়গাটাই আমাদের একটু জেনে নিতে হবে, কোনো কিছু গ্র্যান্টেড না ধরে নেয়া, বুঝে নেয়া, প্রত্যেকটা স্ট্রাকচার কিভাবে দাঁড়ায় সেটা একটু বুঝে নেয়া। সো একটা বিল্ডিংয়ে যে সাপোর্টিং ডিটেইলগুলো থাকে, এই সাপোর্টিং ডিটেইলগুলো আপনার মেইন কনসেপ্ট না। এটা কি করে, ওই কনসেপ্টটাকে ধরে রাখে। মানে এক্সাম্পল বলেন, আরেকটা ইনফরমেশন বলেন, ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন বলেন, সো কোনো রকমের স্পেশাল রেফারেন্স বলেন। রেফারেন্সগুলো তো কখনো মেইন কনসেপ্ট হতে পারে না। কোনো কনসেপ্টকে এস্টাবলিশ করার জন্য আমরা অনেক সময় রেফারেন্স নিয়ে আসি, অনেক সময় আমরা এক্সপ্লেনেশনস নিয়ে আসি, অনেক সময় আমরা এক্সাম্পলিফিকেশনের মাধ্যমে আমরা ওটাকে এস্টাবলিশ করার চেষ্টা করি। সো যেই বিষয়টা আমরা এই মনে রাখার জন্য আপনাদেরকে বলছি, আপনার রুফ কোনটা, মেইন আইডিয়া কোনটা, আর সাপোর্টিং ডিটেল কোনটা, এই দুটোর মধ্যে আপনাকে ডিফারেন্সিয়েট করতে পারতে হবে। এবং এক্সামিনাররা যেভাবে কোয়েশ্চেন করে, আপনাকে যে ট্র্যাপটাতে ফেলে দেয়, আপনাকে ট্র্যাপে ফেলার চেষ্টা করবে, আপনাকে
ভুল করানোর মতো ট্র্যাপ এখানে সেট করা হয়। তো এক্সামিনাররা কিভাবে ট্র্যাপ সেট করে সেটাও যদি আপনি একটু বুঝে যান তাহলে আপনার বুঝতে সহজ হয়ে যাবে। সো যে এক্সামিনার কি করে, আপনাকে এমন হেডিং এ দিয়ে দেবে আপনাকে যেটাকে পিলার, যেটা ডিটেইল কোনো কিছু, যেটা কনসেপ্ট না, মেইন কোর না। যেমন ধরেন একটা স্পেসিফিক ডেট দিয়ে দিল, যেটা প্যাসেজও মিলছে, আবার আপনার স্টেটমেন্টে দেওয়া আছে সেটা মিলছে। আপনি এই প্যাসেজের ইনফরমেশনটার সাথে যখন হেডিং ম্যাচিং এর ইনফরমেশন মিলাতে পারেন তখন আপনি ওটাকে কারেক্ট অ্যান্সার মনে করে ফেলেন। সো এটা যখন যদি আপনি চুজ করেন তাহলে আপনার এটা ভুল হয়ে যাবে। কিভাবে ভুল হবে একটু সঙ্গে থাকেন, বুঝতেই পারবেন। সো আপনাকে যেটা চুজ করতে হবে সেটা হচ্ছে হেডিংটা, হ্যাঁ, যেটা মেইন আইডিয়াটাকে ডিসক্রাইব করে, যেটা রুফ, আপনার বিল্ডিং এর যে রুফ সেটাকে আপনার চুজ করতে হবে। চলেন একটু দেখে নেই, বুঝে নেই। যেমন ধরেন আপনাকে আমাদের একটা আলোচনা এবং আমাদের অনেকের ধারণা, এটা শর্ট ভিডিও বা এসবে যখন আমরা যাব তখন এরকম আইডিয়াগুলো ডেভেলপ হয়ে যায় যে টপিক সেন্টেন্সটা হচ্ছে প্রথম সেন্টেন্স। হ্যাঁ, এটা রিয়েলিটিটা আসলে কি সেটা আমরা একটু দেখে নেব। যেমন কিছু কিছু টাইপ অফ রাইটিং আছে, কিছু পারসুয়েসিভ টাইপ অফ রাইটিং আছে, কিছু ডিসক্রিপটিভ টাইপ অফ রাইটিং আছে। তো ডেসক্রিপটিভ টাইপ অফ রাইটিং এর হেডিং টপিক সেন্টেন্স এক জায়গায় থাকবে, আবার আপনার যখন পারসুয়েসিভ টাইপ অফ রাইটিং থাকবে ওটার জায়গাটা আরেকটা জায়গা থাকবে। সেটা একটু আপনাদের ভেঙে দেখাচ্ছি। যে এখানে তিনটা টাইপ আমি এখানে আপনাদের সামনে উপস্থাপন করছি। প্রথম কথা হচ্ছে যে একটু যে ডিফিকাল্ট প্যাসেজগুলো যদি থাকে, মানে একটু স্ট্যান্ডার্ডটা আপলিফট করা থাকে, বিশেষ করে হেডিং ম্যাচিং এর ক্ষেত্রে পরের দিকে প্যাসেজগুলোতে হেডিং ম্যাচিং এর অপশন কোয়েশ্চেন বেশি থাকে। তো ফার্স্ট সেন্টেন্স এমনও হতে পারে এটা লিঙ্কার বা এটা একটা হুক সেন্টেন্স। হুক সেন্টেন্স মানে যেটা আমরা রিডারের অ্যাটেনশন ড্র করার জন্য যে সেন্টেন্সটা আমরা লিখে থাকি। সো অবশ্যই তাহলে মেইন আইডিয়াটা টপিক সেন্টেন্সে তো পাওয়া যাচ্ছে, তাই না? সো দেয়ারফর থট some of you might actually think the first sentence would be the topic sentence. The situation or the reality would be different. So মেইন আইডিয়াটা যদিও টপিক সেন্টেন্সে থাকে, এই মেইন আইডিয়াটা টপিক সেন্টেন্সে, বলছি আবারও, মেইন আইডিয়াটা টপিক সেন্টেন্সেই থাকবে, কিন্তু টপিক সেন্টেন্সটা আপনার ফার্স্ট সেন্টেন্সে নাও থাকতে পারে, সেকেন্ড সেন্টেন্সেও নাও থাকতে পারে। তো আমি কখন বুঝবো, কিভাবে বুঝবো, চলেন সেটা নিয়ে আলোচনা করি। সো কোনো কোনো সেন্টেন্সে যেটা বলছি, ইন সাম টেক্সট দ্য টপিক সেন্টেন্স মুভস। এই লোকেশনটা আমার একটু বুঝে নেওয়ার আছে। তো লোকেশন দেখেন, এটা ইট ভ্যারিজ ফ্রম প্যাসেজ টু প্যাসেজ। যেমন স্ট্যান্ডার্ড মনে করেন আপনার যদি সাধারণত আমাদের এক নাম্বার যে প্যাসেজ থাকে বা 2 নম্বর প্যাসেজে যেগুলো একটু ইজিয়ার হয় সেটার ক্ষেত্রে স্ট্যান্ডার্ড যেটা বা ডিডাকটিভ মেথডে যে প্যাসেজগুলো থাকে, এটার ফার্স্ট সেন্টেন্সটাই আপনার টপিক সেন্টেন্স হবে, মেইন আইডিয়া যেটা। হ্যাঁ, সো ইন দিস টাইপ অফ স্ট্রাকচার অফ দ্য টপিক সেন্টেন্স দ্য ফার্স্ট সেন্টেন্স, এটাতে কোনো সমস্যা নাই। মানে যে কোনো ধরনের আপনি যদি আরেকটু সামনে নিজেকে ইমপ্রুভ করার ক্ষেত্রে যখন বুঝতে পারবেন ডেসক্রিপটিভ রাইটিং কোনটা, ডেসক্রিপটিভ টাইপ অফ রাইটিংয়ে আমাদের ফার্স্ট সেন্টেন্সটা হয়ে যায় টপিক সেন্টেন্স। ঠিক আছে, এগুলো সবগুলো আপনাদেরকে সামনে দেখানো হবে উদাহরণ সহ, ডোন্ট ইউ ওয়ারি। একটু আমার সাথে থাকেন এবং প্রত্যেকটা জিনিস আপনি ধারাবাহিকভাবে বোঝার চেষ্টা করেন। আমি কি বলার চেষ্টা করছি এখন এতটুকু বোঝেন যে আমার টপিক সেন্টেন্সটা মুভ করতে পারে, শিফট হতে পারে। ফার্স্ট সেন্টেন্সেই আমার টপিক সেন্টেন্স হবে, এই মিথটাকে আগে প্রথমে আমরা ব্রেইনে এটা সেট আমি বলেছি যে আমরা যখন স্ট্রাকচার লিখবো, প্যারাগ্রাফ লিখবো, মাই ফার্স্ট সেন্টেন্স শুড বি দ্য টপিক সেন্টেন্স। আমার ডেফিনেশন থাকবে, আমি ডিফাইন করব যে বিষয়টা আমি লিখতে যাচ্ছি, তারপর সেটার আমি ডিটেইলিং করব এবং তারপর এক্সাম্পলিফিকেশন করব। সেই ক্ষেত্রে রাইটিংটা ডেসক্রিপটিভ টাইপ অফ রাইটিং এরকমটা হবে। এখন যখন আপনার কন্ট্রাস্ট টাইপের যে রাইটিং যখন আমাদের থাকে, এটার সেকেন্ড সেন্টেন্সে টপিক সেন্টেন্স চলে যায়। হ্যাঁ, যেমন মনে করেন একটা নোশন দেয়া থাকে আপনাদের টাস্ক 2 এ, যে এমন রাইটিং দেয়া থাকে যে অনেকেই মনে করে, আপনার একটা স্টেটমেন্ট দিচ্ছেন, প্রথম সেন্টেন্স আপনি বলছেন যে অনেকেই মনে করে, মোস্ট অফ দ্য পিপল থিঙ্ক, এইভাবে আমরা শুরু করি, তাই না? বা রিসার্চাররা মনে করে এইরকম বিষয়টা, তারা রিসার্চ করার আগে তাদের একটা হাইপোথেসিস ছিল এই বিষয়টা এমনভাবে ঘটে।
তারপরেই চলে আসবে however, এভাবে দিয়ে চলে আসবে রিয়েলিটিটা বলছে। তো এই যে স্টেটমেন্টটা দিল যে অনেকেই মনে করছে, তারপরে আসছে মেইন কনসেপ্টটা, সত্যটা কি, ট্রুথটা কি। এই যে এইরকম লিঙ্কিং ডিভাইস ইউজ করা হয় however, মানে যেটা স্টেটমেন্ট দিল তার অপোজিট, আসলে এইটাই হচ্ছে মেইন আইডিয়া। বুঝতে পেরেছেন? সো দেয়ারফর সেন্টেন্স টু ইজ দ্য মেইন আইডিয়া, এরকম যদি স্ট্রাকচার হয়। আবার আরেক টাইপের প্যাসেজ থাকে যেখানে কনক্লুশনটা হয়ে যায় টপিক সেন্টেন্স বা মেইন আইডিয়া। কিরকম সেটা আপনার, যেমন ধরেন আপনি কোনো কিছু এই ধরনের রাইটিংগুলো পারসুয়েসিভ টাইপ অফ রাইটিং, হ্যাঁ, যে এই যে আমি এখানে লিখে রেখেছি আপনাদের জন্য, পারসুয়েসিভ টেক্সট। আপনি কোনো কিছু আহ, ব্যাখ্যা দিয়ে যুক্তি দিয়ে এস্টাবলিশ করতে চাচ্ছেন, তাহলে আপনি ডিটেইলিং দেওয়ার পরে তারপরে আপনি বলছেন দেয়ারফর এইটা হচ্ছে আসলে এটার রেজাল্ট, আমাদের যা পাচ্ছি আমরা। তো এইভাবে যখন আমরা কোনো কনস্ট্রাকশন, কোনো টপিক থাকে বা কোনো প্যাসেজ থাকে যেটার ডিটেইলিং দেওয়ার পরে সিদ্ধান্তে পৌঁছায়, তো লাস্ট সেন্টেন্স এই দেয়ারফর যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সটা হয়ে যাবে মেইন আইডিয়া। তাহলে এটা হচ্ছে ওই প্যাসেজের বা ওই প্যারাগ্রাফের মেইন আইডিয়া। তাহলে ওই প্যারাগ্রাফের মেইন আইডিয়াটা, প্রত্যেকটা প্যারাগ্রাফের মেইন আইডিয়া কিন্তু ভ্যারি করতে পারে। সেই বিষয়টা আপনি প্রথম সেন্টেন্স আর শেষের সেন্টেন্স পরেই আপনি আইডিয়া জেনারেট করে ফেলতে পারবেন, এমন সব ক্ষেত্রে নাও হতে পারে। তো এই বিষয়টা যদি আপনার ব্যাক অফ দ্য মাইন্ডে থাকে যে আমার ফার্স্ট সেন্টেন্স তো টপিক সেন্টেন্স হয়, আমি জানি, ইভেন ফার্স্ট সেন্টেন্স টপিক সেন্টেন্স নাও হতে পারে, ইভেন সেকেন্ড থার্ড ফোর্থ সেন্টেন্সও নাও হতে পারে, লাস্ট সেন্টেন্সও টপিক সেন্টেন্স হতে পারে, যেখানে আমার মেইন আইডিয়া ওই প্যাসেজে ওই প্যারাগ্রাফটার মেইন আইডিয়াটা কি সেটা আপনাকে বুঝতে হবে। তো এটাকে সলভ করার জন্য আপনাকে কি স্ট্র্যাটেজি নিতে হবে, যেমন ধরেন কিছু আমরা একটু এক্সারসাইজ করে ফেলি। আপনি একটু বোঝার চেষ্টা করেন এখানে মেইন আইডিয়াটা কোথায়, এ বি অর সি, কোথায় মেইন আইডিয়া আছে। পুরো এই যে টেক্সটটা আমি লিখেছি আমি আলাদা করে দিয়েছি, এক নম্বর সেন্টেন্সটাকে এ ধরেছি, দুই নম্বর সেন্টেন্সটাকে বি ধরেছি, তিন নম্বর সেন্টেন্সটাকে সি ধরেছি। খেয়াল করেন প্রথম সেন্টেন্সটা কি বলছে, এখানে আরেকটু খেয়াল করবেন, দেখেন এখানে কোটেশন দেয়া আছে, তাই না? এখানে স্টেটমেন্ট বলা হচ্ছে দেয়ার ইজ ওয়াইডলি হেল্ড বিলিভ, মানে এটা খুব প্রচলিত একটা বিশ্বাস, চেঞ্জিং ইয়োর ডায়েট, আপনার ডায়েটকে চেঞ্জ করলে ইজ দ্য অনলি ওয়ে টু লুজ ওয়েট। অনেকে আপনারা মনে করেন না যে খুবই এটা স্বীকৃত একটা বিশ্বাস ধরা হয় যে ডায়েটকে আমরা কন্ট্রোল করলে আমাদের ওয়েট কমে যাবে বা কমে যেতে পারে। তো এই বিষয়টাকে রাখলো। এখন পরের সেন্টেন্স বলছে however recent studies suggest that sleep quality plays an equally vital role in metabolic regulation. এরপরের সেন্টেন্স বলছে for instance subjects who slept less than 6 hours showed a 30% decrease in fat lossে তার ডিক্রিজ হয় যারা 6 ঘন্টার কম ঘুমায়, তাই না? তাদের স্লিপ টাইম 6 ঘন্টার নিচে। তাহলে খেয়াল করেন এটা কিন্তু এটা আপনাকে একটা উদাহরণ দিয়েছে, আর এটা আপনার একটা হুক সেন্টেন্সে দিয়েছে। তো আপনার মেইন সেন্টেন্স হচ্ছে বি, মেইন আইডিয়া। তাহলে এই প্যাসেজের মেইন আইডিয়াটা এটাকে নিয়ে বিল্ড আপ হবে। তাহলে আপনি কি করবেন, আপনাকে আগে প্যাসেজটা পড়ে ফেলতে হবে, প্যারাগ্রাফটা পড়ে ফেলবেন। প্যাসেজ মানে পুরো প্যাসেজ না, প্যারাগ্রাফ। এই প্যারাগ্রাফটা পড়ার পরে আপনি যদি মেইন আইডিয়াটা এবং ওর পাশে যদি আপনি তার একটা নোট নিয়ে নিতে পারেন যে এই প্যাসেজটা কি সম্পর্কে। আপনার যে লিস্ট অফ যে স্টেটমেন্ট দেয়া থাকে, হেডিং যেটা স্টেটমেন্ট এভাবে 1 2 3 4 5 এভাবে অনেকগুলো স্টেটমেন্ট দেয়া থাকে, আপনি এই স্টেটমেন্টগুলো আগে পড়তে যাবেন না, এটা পড়া যাবে না। দরকার হলে এটাকে হাইড করে রাখেন, আড়াল করে রাখেন, হাত দিয়ে আড়াল করে রাখেন, এখন তো হার্ড কপি নেই, আপনি এটা দেখবেন না, এটাকে আড়াল করে রাখতে হবে। আপনি প্রত্যেকটা প্যাসেজ পড়বেন, হেডিং ম্যাচিং এর ক্ষেত্রে প্রত্যেকটা প্যাসেজ পড়বেন, ওই মেইন আইডিয়াটা বের করবেন, ওটার একটা আপনি ঘোস্ট একটা টাইটেল আপনি নিজে ইমেজ করবেন। মানে কি করতে পারেন, আপনাকে যদি এটা টাইটেল দিতে বলতাম তাহলে এটাকে টাইটেলটা কি আসতে পারতো, এরকম আপনি গেস করেন। ওই গেস করার ওটা পড়ার পরে গেস করেন এটা টাইটেল, তারপরে সেখানে লিস্ট অফ হেডিং এ আপনি সেটাকে খুঁজে বের করেন, ওটার সাথে যেটা ম্যাচ করে সেটাকে। এমন হতে পারে দুটো অপশন আপনার একটু হচ্ছে, ওকে ফাইন, এটাকে অল্টার করে রেখে দেন, তারপর আরেকটা প্যাসেজ পড়বেন। সো দিস ইজ হাউ ইউ নিড টু ডু দ্য হেডিং ম্যাচিং।
কোয়েশ্চেন। ওকে, সেটা আমরা ডিটেল আসবো। Read the following paragraph. এই প্যারাগ্রাফটাও পড়েন, দেখেন আইডেন্টিফাই হুইচ সেন্টেন্স ইজ দ্য মেইন আইডিয়া অ্যান্ড হুইচ আর দ্য ডিটেলস। চলেন দেখি। তাহলে প্রথমে কি বলছে? Ideally, the best way to learn a language is to live in the country where it is spoken. মানে এটা খুবই আদর্শগত একটা ব্যাপার। যদি আপনি ইংরেজি শিখতে চান তাহলে আপনি ইংল্যান্ডে গিয়ে যদি থাকতে পারেন বছর দেড়েক, তাহলে আপনি ইংলিশটা ভালো করে শিখবেন। তো এটা হচ্ছে বলছে আইডিয়ালি। তারপরে বলছে however, for most people this is financially impossible. Therefore, strict classroom immersion is often the most practical alternative. বুঝতে পেরেছেন? তো এখানে একটা স্টেটমেন্ট বললো এবং যেটা যেটা আবার এটাকে ক্যান্সেল করে দিল আইডিয়াটাকে, যে এটা তো অনেকের জন্য এটা ফিনান্সিয়ালি ইম্পসিবল, অর্থনৈতিকভাবে আপনার পক্ষে সম্ভব ইংল্যান্ডে গিয়ে 2 বছর থেকে ইংলিশ শেখা, এটা তো ফিনান্সিয়ালি ইম্পসিবল। তারপরে কি বলছে? দেয়ারফোর স্ট্রিক্ট ক্লাসরুম ইমার্শন, হ্যাঁ ইমার্শন ইজ অফেন, খুব একেবারে ডিভোটেড একদম ক্লাসরুম, আপনাকে স্ট্রিক্ট ক্লাসরুম ইমার্শন এটার মধ্যে আপনি ইনভলভড করে যদি রাখা যায় স্টুডেন্টদেরকে অ্যাক্টিভিটিসের মাধ্যমে, নিবিড় ইনভলভমেন্টে যদি থাকে, তাহলে এটা একটা মোস্ট প্র্যাকটিক্যাল অল্টারনেটিভ। যেখানে কিনা বলছে যেখানে স্টুডেন্টরা এটা একটা এক্সপিরিয়েন্স করতে পারবে, সিমুলেট দ্য এনভায়রনমেন্ট বাই ব্যানিং দেয়ার নেটিভ টাং ইন ক্লাস, মানে ক্লাসরুমে কোনো নেটিভ ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারবে না, এটা ব্যান করা হয় স্ট্রিক্টলি। এভাবে যদি আমরা যেখানে এই যে কথা বললাম স্ট্রিক্ট ক্লাসরুম, সেটার ব্যাখ্যাটা এখানে দিলাম। তাহলে এটা খেয়াল করেন, এখানে মেইন আইডিয়া হচ্ছে সি। তাহলে এই প্যাসেজের মেইন আইডিয়াটা কিন্তু আপনার 1 নাম্বার সেন্টেন্সে থাকছে না। তাহলে আপনি যখন একটা প্যাসেজ পড়ে তার মেইন আইডিয়াটা বের করতে পারবেন, এটাই হচ্ছে আপনার কাজ, হেডিং ম্যাচিং অ্যান্সার সলভ করা। তাহলে খেয়াল করেন এখানে সেন্টেন্স এ বলছে অ্যান আইডিয়াল সিচুয়েশন, কনটেক্সটটা বলছে। সেন্টেন্স বি এ এখানে প্রবলেম দেখালো যে এটা তো পসিবল না, এটা ইম্পসিবল, অনেকের ক্ষেত্রে এটা অর্থনৈতিকভাবে ইম্পসিবল। এবং সলিউশনটা বলছে সেন্টেন্স সি এ। তাহলে মেইন আইডিয়া হচ্ছে সেন্টেন্স সি, ওটাই হচ্ছে আপনার এই প্যাসেজের, এই প্যারাগ্রাফের টাইটেল এর ফাউন্ডেশন। মানে আপনার এই প্যারাগ্রাফ সম্পর্কে যদি আপনাকে টাইটেল বের করতে হয়, তাহলে এই সলিউশন বেস করে আপনাকে আসতে হবে। ইংল্যান্ডে গিয়ে বা নেটিভ কান্ট্রিতে গিয়ে আপনি পড়ছেন সেটাও না, এটা ইম্পসিবল, ফিনান্সিয়ালি ইম্পসিবল, এই রিলেটেডও এই প্যারাগ্রাফের মেইন আইডিয়া না। এবং সেন্টেন্স দিয়ে দেখেন এটা এক্সাম্পল দিয়েছে, সলিউশনটার একটা এক্সাম্পল, যে ক্লাসে যদি স্টুডেন্টকে একেবারে নেটিভ ল্যাঙ্গুয়েজ ইউজ করতে না দেওয়া হয়, তার মাতৃভাষায় কথা বলতে ব্যান করা হয়, তাহলে কিন্তু সে গ্র্যাজুয়ালি এই সিচুয়েশন থেকে একটা সিমুলেট করতে পারবে, সিমুলেশন ঘটনাটা ঘটবে তার সাথে, যে সে ল্যাঙ্গুয়েজটাকে আরো বেটার ওয়েতে শিখতে পারবে। খেয়াল করেন, তাহলে আমরা একটু আগে যে প্যারাগ্রাফটা দেখলাম সেটার মেইন আইডিয়াটা কোথায় ছিল এবং এই প্যারাগ্রাফের মেইন আইডিয়াটা কিভাবে শিফট হয়ে যাচ্ছে। তো এই ব্যাপারটার কারণেই আমরা ট্র্যাপে পড়ে যাই, এবং আরো এক্সামিনাররা ট্র্যাপ করে ওয়ার্ড দিয়ে। দেখেন ওয়ার্ড দিয়ে কিভাবে ট্র্যাপ করতে পারে আপনাকে, সেই জায়গাটা। আচ্ছা, তো প্রথম কথা হচ্ছে আপনি শুধুই ফার্স্ট সেন্টেন্সটা বা আগে যেটা বললাম একটু আগেই, আপনি লিস্ট অফ হেডিং গুলো পড়বেন না, কখনোই পড়বেন না। হেডিং ম্যাচিং এর যে কোয়েশ্চেন আপনি সলভ যখন করবেন, প্র্যাকটিসও যখন করবেন, আপনি আগে হেডিং ম্যাচিং করবেন, মানে স্টেটমেন্ট গুলো পড়বেন না, যেটা কোয়েশ্চেনে দেয়া থাকে যে এই স্টেটমেন্ট গুলো কোন প্যারাগ্রাফের সাথে মিলে। তা আমরা সাধারণত অভ্যাসগতভাবে আমরা আগে কোয়েশ্চেনটা পড়ে ফেলি, এবং আমিও তো আপনাদেরকে বলেছি যে ফার্স্ট রিড দ্য কোয়েশ্চেন। তো এই হেডিং ম্যাচিং এর কোয়েশ্চেন কিন্তু আগে পড়া যাবে না, এটাকে আপনি আড়াল করে রাখতে হবে। কেন এটা করবেন না? সো হেডিংস যে এটা ডিজাইনই করা হয় আপনাকে ট্রিক করার জন্য, আপনাকে বোকা বানানোর জন্য, এমনভাবে ডিজাইন করা হয়। সো এখানে কি থাকে, এখানে কিওয়ার্ডস দেয়া থাকে যেটা প্যাসেজের সাথে মিলবে, এবং আপনি যখন এই কিওয়ার্ডস মেলাতে যাবেন, এই কিওয়ার্ডস গুলোই আবার ডিস্ট্রাক্টার্স, আপনাকে ডিস্ট্রাক্ট করে যে এই বিষয়গুলো, যেমন আপনাদের সেলফোন, আপনাদের রিলস দেখা নিয়ে খুব নিজেদেরকে করে ফেলেছেন, অভ্যস্ত করে ফেলেছেন, এগুলো ডিস্ট্রাক্টর। আপনারা কেন সময় পাচ্ছেন না, পড়ালেখার সময় পাচ্ছেন না, খেয়াল করে দেখবেন আপনারা গ্রামার প্র্যাকটিস করার সময় পাচ্ছেন না। আপনি একটু খেয়াল করে দেখেন আপনার
কতটুকু সময় আপনার সোশ্যাল মিডিয়াতে যাচ্ছে, ফোনে যাচ্ছে, রিলসে যাচ্ছে, তাহলে আপনি এটার ব্যাখ্যাটা পেয়ে যাবেন যে কেন আমি সময় পাচ্ছি না। সারাদিন মনে হচ্ছে আমি তো ব্যস্ত, আমি তো কোনো কিছুই তো সময় বের করতে পারতেছি না। সো একটু নিজের সব কিছুকে গুছিয়ে যদি দেখতে পারেন আপনি, তো একই রকমভাবে হেডিং ম্যাচিং এর ডিস্ট্রাক্টর হচ্ছে কিওয়ার্ডসগুলো। সো ইফ ইউ রিড দ্য লিস্ট ফার্স্ট ইউর ব্রেইন উইল বি ইনফেক্টেড হয়ে যাবে। যে সকালে উঠেই আপনি যদি আগেই ফোন নিয়ে রিলস দেখা শুরু করেন, আপনার ব্রেইন ইনফেক্টেড হয়ে যাবে, সময় অকুপাইড হয়ে যাবে। এনিওয়ে, সো বাই রং আইডিয়াস, তাহলে যেটা দিয়ে ট্রিক করা হচ্ছে আপনাকে, যেটা দিয়ে আপনাকে ট্র্যাপ করা হচ্ছে, ওটা আপনার মাথায় গেঁথে যাবে। অ্যান্ড উইল স্টার্ট হান্ট ফর দোজ কিওয়ার্ডস। আপনি শুরু করবেন ওই কিওয়ার্ডসগুলোকেই আপনি প্যাসেজে খুঁজে বের করার, এবং প্যাসেজে আপনি খুঁজেও পাবেন। কিন্তু আপনাকে বলেছে মেইন আইডিয়া হেডিং ম্যাচিং। হেডিং ম্যাচিং বলতে কি বোঝায়? ওই প্যারাগ্রাফের কোর কনসেপ্ট কি, হোয়াট ইজ দ্য মেইন আইডিয়া অফ দ্যাট প্যারাগ্রাফ। সো দ্যাট ওয়াজ বিং আস্কড, ওইটাই আপনাকে জিজ্ঞাসা করা হয়েছে। আপনাকে এখানে ডিটেইল ইনফরমেশন আপনাকে খুঁজে বের করতে বলা হয়নি। এই কোয়েশ্চেন প্যাটার্নে আপনাকে মেইন কনসেপ্ট অফ দ্য প্যারাগ্রাফটা বের করতে হবে। রাইট। তো এখন দেখেন এখানে আপনি তাহলে যদি কিওয়ার্ডস পড়ে ফেলেন বা ওই লিস্ট অফ হেডিংস যদি পড়ে ফেলেন, তাহলে আপনাকে বলা হচ্ছে আপনি এটা একটা ফাঁদে পড়ে গেলেন, এবং আপনি ওই ওয়ার্ডগুলো খুঁজে বের করতে শুরু করবেন, এবং যেটা আপনার ট্র্যাপে পড়ে গেলে আন্ডারস্ট্যান্ডিং টেক্সটটা আপনি বুঝতে পারবেন না, শুধু আপনি ওই ওয়ার্ডটা খুঁজে বের করার চেষ্টা করবেন। তো এটা ভুল পথ হেডিং ম্যাচিং এর ক্ষেত্রে। কি করবেন? যে কথাটা বললাম সহজভাবে, এখানে আমি আপনাদের জন্য স্টেপগুলো লিখে রেখেছি। আপনি যেটাকে ঘোস্ট হেডিং বলি, আমি মনে মনে আমার একটা হেডিং তৈরি করব। ফার্স্ট কি করবেন? প্রথম কাজ হেডিংগুলো, যেগুলো লিস্ট অফ হেডিং আছে, এটাকে ব্লক করে দিবেন। এটা পড়বেন না, হাত দিয়ে হোক যেভাবে হোক, এটা পড়বেন না। এটাকে না পড়ে আপনি কি করবেন? প্রথমে আপনি প্যারাগ্রাফ পড়বেন, একটা করে প্যারাগ্রাফ পড়বেন। মনে করেন আপনার বলা আছে যে এই লিস্ট অফ হেডিংগুলো প্যারাগ্রাফ এ থেকে ই পর্যন্ত। ধরেন আপনার প্যারাগ্রাফ আরও আছে, এফ জি আছে, কিন্তু আপনার কোয়েশ্চেনে ইনস্ট্রাকশন হচ্ছে এই স্টেটমেন্টগুলো প্যারাগ্রাফ এ থেকে ই কোনটার সাথে ম্যাচ করে বা কোনটার কোর কনসেপ্ট। তাহলে আপনি এ ধরে পড়া শুরু করবেন, এরপরে বি পড়বেন, সি পড়বেন, একটা করে প্যারাগ্রাফ পড়বেন। তাহলে রিড প্যারাগ্রাফ এ, স্কিম দ্য ডিটেলস, বাট রিড দ্য ফার্স্ট অ্যান্ড লাস্ট সেন্টেন্স কেয়ারফুলি। প্রথম প্যারাগ্রাফ এ, যে কোনো প্যাসেজের প্রথম প্যারাগ্রাফ যেটা হয় এবং লাস্ট যেটা হয়, তাহলে ওটা ইন্ট্রোডাকশন থাকে, এবং লাস্ট প্যারাগ্রাফ যেটা থাকে সেটা কনক্লুশন থাকে, তাই না? তো সেটার ক্ষেত্রে আপনাকে স্কিম করতে হবে। ডিটেলটাকে একটু ফাস্ট পড়ে যেতে হবে। ফার্স্ট লাইন পড়বেন এবং লাস্ট লাইন পড়বেন, খুব মনোযোগের সাথে কনসেপ্টটা বোঝার চেষ্টা করবেন, এই প্যাসেজটা কি নিয়ে সেটার ইনফরমেশন এখানে পাবেন। এরপর কি করবেন? ক্রিয়েট আ ঘোস্ট হেডিং। এটা কি জিনিস? ধরেন আমি যদি আপনাকে বলি যে এই প্যারাগ্রাফটা পড়ার পরে আপনাকে যদি আমি টাইটেল দিতে বলি, এই টাইটেলটা আপনি কি দিতেন? সেটা আপনার এরকমভাবে 3 শব্দে 4 শব্দে যে কোনোভাবে আপনি দেওয়ার চেষ্টা করেন। একেবারে হুবহু টাইটেল মেলাতে হবে এমন কিছু না। আপনি এটাকে একটা, আপনারকে যদি আমি বলি যে এই প্যারাগ্রাফটা পড়ার পরে এটার টাইটেল কি হতে পারে, এগুলো আমরা প্র্যাকটিস করতে করতে আমাদের আয়ত্তে চলে আসবে। যেমন ধরেন আপনি বলছেন স্যার এটা পানির সমস্যা নিয়ে এই প্যারাগ্রাফে বলা হয়েছে, অথবা স্পেসে যে ট্রাভেল কস্টিংটা এটা নিয়ে বলা হয়েছে। ফাইন, এভাবে রাখেন। এরপরে আপনি কি করবেন? এবার লিস্টে দেখেন এই কনসেপ্টের সাথে কাছাকাছি কোন কনসেপ্টটা লিস্টে দেয়া আছে। এবার ফাইন্ড দ্য হেডিং দ্যাট ম্যাচেস ইয়োর ঘোস্ট হেডিং। আপনি যেটা মনে করছেন ওইটার সাথে কাছাকাছি রিলেটেড কনসেপ্ট কোন স্টেটমেন্ট একটা বা দুটোতে দেয়া আছে, যেটা আছে ওটাকে আপনি ক্রস করে দেন। মনে করেন এখানে লেখা ছিল, আপনি ওটাকে ক্রস করে দিলেন, তাহলে বাকি লেখাগুলো থেকে গেল। এভাবে দুটো যদি হয় তাহলে অপশন দিয়ে রাখেন এখানে 4 or 6 যদি মনে হয়। হতেই পারে দু একটার ক্ষেত্রে এরকম আপনি একই আইডিয়ার দুটো স্টেটমেন্ট দেয়া আছে, তো এটাও এভাবে মার্ক করে রাখবেন আর ওটাকে কেটে দিবেন। ফাইন, এরপরে ওখান থেকে আবার নতুন প্যারাগ্রাফে চলে যাবেন। তাহলে ক্রসড আউট ওয়ান ইউ ইউজড, ইফ ইউ আর আনশিওর রাইট 2 পসিবিলিটিস। এই যে এভাবে আপনি লিখে রাখেন, অ্যান্ড মুভ টু দ্য নেক্সট প্যারাগ্রাফ। এভাবে আপনাকে সামনে এগিয়ে যেতে হবে। ওকে, এবার খেয়াল করেন একটা টেক্সটের মধ্যে আমি কনসেপ্টটা নিয়ে এসেছি। টেক্সটে বলা হচ্ছে দ্য লাইব্রেরি এক্সপিরিয়েন্সড আ 20% ইনক্রিজ ইন ভিজিটার্স
আফটার ইট ইন্ট্রোডিউস ফ্রি কফি। ওই প্যারাগ্রাফে বলা হচ্ছে মানে ফ্রি কফি ইন্ট্রোডিউস হয়েছে এবং তার ফলে লাইব্রেরিতে 20% ভিজিটর বেড়ে গেছে। এটা হচ্ছে আপনার ওই প্যারাগ্রাফের কনসেপ্ট। এখন হেডিংয়ে মনে করেন এভাবে দেয়া আছে, এটার সাথে রিলেট করে ধরেন আপনার যেমন বললাম দুটো অপশন আপনার কনফিউজ হতে পারেন সেরকম কাছাকাছি। এবং খেয়াল করেন এখানে কিভাবে ট্রিক করে, আপনার এক্সামিনার ট্রিক করবে কিভাবে। এখানে কি আছে, কফি ওয়ার্ডটা আছে, দেখেন এখানে বলেছে দ্য কস্ট অফ কফি, কারণ আপনি ওয়ার্ড কফি আছে এই কফির সাথে এটা মিলানো, এটা কিন্তু একটা ডিস্ট্রাক্টর, তাই না? আবার এখানে বলেছে 20% ইনক্রিজ হয়েছে, তো এটার সাথে দেখেন আবার স্ট্যাটিস্টিক্স বলেছে, লাইব্রেরি স্ট্যাটিস্টিক্স। কিন্তু আসলে কনসেপ্টটা কি, কনসেপ্টটা হচ্ছে ফ্রি কফির ফলে ভিজিটার্স বেড়ে গেছে। তাহলে খেয়াল করেন এখানে আরেকটা অপশন আছে, রাইজিং পপুলারিটি অফ দ্য লাইব্রেরি, জনপ্রিয়তা বেড়ে গেছে। তাহলে এটা হচ্ছে সামারি, মেইন কনসেপ্ট। তাহলে এটা হচ্ছে এই প্যারাগ্রাফের অ্যান্সার। ওকে, চলেন আরেকটা যদি আমরা দেখি সিনারিও। এটা যেটা বললাম এটা খুব, এটা হচ্ছে টু স্পেসিফিক কিভাবে আরো করছে অপশনের মধ্যে। তো এখানে আপনাকে বলা হচ্ছে সিনারিওটা টেক্সটের সিনারিও, দ্য প্যারাগ্রাফ ডিসকাসেস দ্য হিস্ট্রি অফ দ্য পটেটো। মনে করেন এটার ইতিহাস নিয়ে আলোচনা করতেছে, একটা প্যারাগ্রাফ যেখানে আলুর ইতিহাস নিয়ে আলোচনা করা হচ্ছে। সেখানে ওই প্যারাগ্রাফের মধ্যে বলা হয়েছে একটা 3 নাম্বার সেন্টেন্সে যে কুইন ভিক্টোরিয়া লাইক পটেটোস। আপনার প্যাসেজের মধ্যেই এই একটা স্টেটমেন্ট একটা দেয়া আছে, এটা একটা রেফারেন্স। কিন্তু আপনার আলুর ইতিহাস কি শুধুই কুইন ভিক্টোরিয়ার সাথে জড়িত? কুইন ভিক্টোরিয়ার আগেও আলু ছিল, পরেও আলু আছে, তাই না? এখন হেডিং, আপনাকে এটার হেডিং হচ্ছে দেয়া আছে দ্য রয়্যাল ফ্যামিলিজ ডায়েট। তাহলে এটা এই পটেটোর সাথে রয়্যাল ফ্যামিলিজ ডায়েটের সম্পর্কটা কি? এটা একটা রেফারেন্স, ইউনিক একটা স্পেসিফিক একটা এক্সাম্পল দিয়েছে। যেমন কুইন ভিক্টোরিয়াও খুব আলু পছন্দ করতো, আলুর ইতিহাস বলতে গিয়ে সেখানে এই রেফারেন্সটা আসছে। তাহলে এই যে এটা তো একটা ট্র্যাপ, তাই না? এটা একটা সাপোর্টিং, ওই হিস্ট্রি পটেটোকে আপলিফট করার জন্য, গ্লোরিফাই করার জন্য এটা একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, তাই না? যেমন আমি যে ব্র্যান্ডের টি শার্ট পরি সেটা বেকহ্যামও এই ব্র্যান্ড পরে, বা এই যে ব্যাপার, ওটা তো একটা এক্সাম্পল, স্পেসিফিক এক্সাম্পল দেওয়া হয়েছে। ওটাকে আলুর ইতিহাস বলতে গিয়ে কুইন ভিক্টোরিয়াকে এনেছে। সো এটা তো মেইন আইডিয়া না, এই পুরো এটা হোল হিস্ট্রি একটা আলুর ইতিহাস, সেটার সাথে ভিক্টোরিয়ার পটেটো পছন্দ করাটা এটা কখনোই এটার সাথে লিঙ্ক না। কিন্তু আপনাকে ট্র্যাপ করেছে, আপনাকে ট্রিক করেছে, এবং এখানে একটা হেডিং দেওয়া আছে রয়্যাল ফ্যামিলিজ ডায়েট। আপনি যখন বুঝলেন যে কুইন ভিক্টোরিয়া তো আলু খাইতো, হ্যাঁ এটা রয়্যাল ফ্যামিলির ডায়েটের সাথে আপনি এটাকে ব্লান্ডার করে ফেলেন। বুঝতে পেরেছেন? আচ্ছা, তো এটা একটা ব্যাপার। আবার আরেকটা সিনারিওতে যদি আমরা দেখি, দেখেন এখানে টেক্সটে বলছে, টেক্সটে ডিসকাস করেছে দি এন্টায়ার মেকানিজম অফ বাইসাইকেল। বাইসাইকেল কি, পুরো মেকানিজমটা কিভাবে, এটা হুইল ঘুরে, প্যাডেল চেইন সব কিছু কিভাবে কাজ করে, ফাংশন কিভাবে করে, সেইটা নিয়ে আলোচনা করা হয়েছে প্যারাগ্রাফে। সো কিভাবে আপনার পায়ের যে শক্তি, আপনার যে ব্যালেন্স, এরপরে পাতে আপনি প্যাডেল দিচ্ছেন, এই শক্তিটা কিভাবে চাকা পর্যন্ত চলে যাচ্ছে, পুরো মেকানিজমটা এইটা বর্ণনা করছে টেক্সটে। ওকে, এখন এখানে বর্ণনা করতে গিয়ে 4 নম্বর সেন্টেন্সে বলা হয়েছে দ্য ব্রেক প্যাডস ক্ল্যাম্প অন টু দ্য হুইল রিম। হুইলের যে রিমটা, এই যে ব্রেক, আপনারা যারা সাইকেল চালিয়েছেন বুঝতেই পারবেন, এটা যে প্যাডে যে ক্লাম্পটা যে আছে, যেটা আপনার ব্রেক যে ধরে রাখে, ব্রেক শু যেটা, ওর যে স্ট্রাকচারের যে ক্লাম্পটা অন টু দ্য হুইল, চাকার উপরে যে জায়গাটা থাকে রিম, ওর রিমটার উপরে, টু ক্রিয়েট ফ্রিকশন, এটা একটা ঘর্ষণ তৈরি করে, তাই না? ওটা দিয়ে থামায়। তো এটা একটা সেন্টেন্স 4-এ এই প্যারাগ্রাফে বলা হয়েছে। তো এটা একটা, আপনি যদি এইটা পড়েন, আগে পড়েন, যদি হেডিংটা পড়ে যান যে হাউ দ্য ব্রেকস ওয়ার্ক, হাউ দ্য ব্রেকস ওয়ার্ক, তো আপনাকে এই যে ব্রেক প্যাডস দিয়ে বলেছে যে এটা হুইল রিম ক্রিয়েট ফ্রিকশন, আপনার কাছে মনে হবে যে ও আচ্ছা হ্যাঁ এখানে তো এটা ব্রেক শু কিভাবে কাজ করে এইটাই তো এই প্যারাগ্রাফে বলেছে। কিন্তু আপনার এই প্যারাগ্রাফের পুরো মেকানিজম শুধু ব্রেক না, তাই না? আপনার যে এনার্জি,
সেটা কিভাবে কাইনেটিক এনার্জিতে পরিণত হচ্ছে। কেন এটা আসলে ভুল এই অপশনটা আপনাদের জন্য লিখে রেখেছি। ইট অনলি কভার্স ওয়ান স্পেসিফিক কম্পোনেন্ট, দ্য ব্রেকস। এর বাইরে তো আরো কিছু আছে, নট দ্য এন্টায়ার মেকানিক্যাল সিস্টেম ডেসক্রাইবড ইন দ্য প্যারাগ্রাফ। শুধু ব্রেকটাই তো বাইসাইকেলের মেকানিজম না, এভাবে চিন্তা করে দেখেন, তখন আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ, এটা এই অপশনটা চুজ করা ভুল হবে। আবার দেখেন যে বিষয়টা বলা হয়েছে টেক্সটে, হাউ বিস কমিউনিকেট দ্য লোকেশন অফ ফ্লাওয়ার্স ইউজিং আ ওয়েগল ডান্স। হ্যাঁ, যে ফ্লাওয়ারের লোকেশনে তারা একটা ওয়েগল ডান্স একটা করে, যেটার ফলে ওই ড্যান্সের যে সাউন্ড হয় সেটাতে বাকি যে মৌমাছিরা তারা এটার একটা ইনফরমেশন কমিউনিকেশন তাদের মধ্যে ঘটে, কমিউনিকেট করে তারা, এবং সেটার ফলে তারা ওই যে কোথায় ফুল আছে সেটাকে লোকেশনটা তারা খুঁজে বের করে, তাই না? সৈন্যদল চলে যায় যে হ্যাঁ, এখানে পাওয়া গেছে। তো এই ওয়েগল ডান্সের মাধ্যমে তারা দিস ইজ দ্য ওয়ে হাউ ডু দে কমিউনিকেট। তাহলে এই প্যাসেজে এটা নিয়ে আলোচনা করা হচ্ছে কিভাবে বিস কমিউনিকেট করে ওয়েগল ডান্সের মাধ্যমে। এখন এখানে ইনসেক্ট কমিউনিকেশন নিয়ে বলা হয়েছে আপনার। তা ইনসেক্ট কমিউনিকেশন খেয়াল করেন, বিস কিন্তু বিস সমস্ত বিরাই ইনসেক্ট, কিন্তু সমস্ত ইনসেক্টরাই কি বিস? ওখানে তো মাছিও আছে, মশাও আছে। তাহলে বিষয়গুলো হচ্ছে যে আপনার এটা খুবই একটা আমব্রেলা টার্ম। ইনসেক্টের মধ্যে সব কিছু আছে, তাই না? সেখানে মশা মাছি সব কিছুই আছে। আপনার এখানে বলা হচ্ছে শুধুমাত্র মৌমাছি নিয়ে। তাহলে মৌমাছি থেকে যদি আমি ইনসেক্টে যাই, এটা আরো জেনারেল টার্ম না? আপনাদের একজনের বিষয়ে যদি কথা বলা হয়, আর আমরা যদি সমস্ত পুরুষ সমাজকে নিয়ে কথা বলি, তাহলে তো এটা ব্রডার একটা অ্যাঙ্গেলে চলে গেল, এটা টু জেনারেলাইজ হয়ে গেল। তো সেটাও একটা বিষয়। আপনি কমিউনিকেট এইখানে ওয়ার্ডটা মিলেছে এবং বিস আপনি মিলেছেন, এবং আপনি এটাকে হেডিংয়ে আপনি টিক দিয়ে ফেললেন, কারণ এটা ইনসেক্ট। আপনি যুক্তি দিয়ে মিলাইতে গেলেন, এটা ইনসেক্ট এবং এটা কমিউনিকেশন মিলেছে, এটা অ্যান্সার দিয়ে দিবেন। So this heading is too broad. Insect communication would cover ants, butterflies, and crickets, not just bees. শুধু bees না, খেয়াল করেন। The correct heading would be the waggle dance. How bees share information. কিভাবে মৌমাছিরা কমিউনিকেট করে, অথবা ওয়েগল ড্যান্সের বিষয়ে এখানে আলোচনা করেছে, যে ওয়েগল ড্যান্সটার মাধ্যমে এরা কমিউনিকেট করে, তাই না? এই হতে পারে এটা হেডিং। ওকে, চলেন আরো সিনারিও আমরা দেখি। বলা হয়েছে টেক্সটে, ডিসকাসেস হাউ টু রিপেয়ার আ পাংচার টায়ার। খেয়াল করেন, পাংচার টায়ার কিভাবে রিপেয়ার করা হয় সেটা নিয়ে টেক্সটে এই প্যাসেজে বলা আছে, এই প্যারাগ্রাফে বলা আছে। এখন আপনাকে হেডিং এ এখানে দিয়ে রেখেছে বাইসাইকেল মেইনটেনেন্স। এই প্যাসেজে বাইসাইকেল মেইনটেনেন্স নিয়ে বলা হচ্ছে। বাইসাইকেল মেইনটেনেন্স, খেয়াল করেন, পুরো বাইসাইকেলের মধ্যে কত কিছু আছে। একেবারে ব্রেক শু থেকে এটার চেইন, এটা টায়ার, টিউব, গিয়ার, সব কিছু মেইনটেনেন্সে। আপনি যখন এটাকে মেইনটেনেন্সে নিয়ে যান, তখন এটার কি শুধুই মাত্রই আপনি এটার কি করছেন? যদি আপনার লিক হয় তখন আপনি পাংচার টায়ারই করছেন, কিন্তু আপনার প্যাসেজে বলা আছে কি? প্যাসেজে বলা আছে কিভাবে টায়ারকে রিপেয়ার করে। কিন্তু আপনি এটা টায়ার রিপেয়ার করাটাই পুরো বাইসাইকেল মেইনটেনেন্সের মধ্যে পড়ছে না। এটা তো খুবই স্পেসিফিক একটা জায়গা। সো মেইনটেনেন্স বলতে এখানে চেইন আছে, চেকিং চেইনস। আপনার যদি চেইন ছিঁড়ে যায়, আপনার এটাকে চেক করতে হয়, লুজ হয়ে যায় অনেক সময়। গিয়ার্স আছে, ব্রেকস আছে। সো এই প্যারাগ্রাফ শুধু কথা বলেছে টায়ার নিয়ে, আর এই কনসেপ্টটা ব্রড কনসেপ্ট। তো এই যে ওয়েগল ড্যান্সের মতোই আরেকটা আপনাকে সিমুলেশন দেওয়ার চেষ্টা করলাম, যেন আপনি বুঝে উঠতে পারেন যে আসলে মেইন কনসেপ্ট। আপনাকে মূল কথা হচ্ছে হেডিং ম্যাচিং যখন কোয়েশ্চেন ডিল করবেন, আপনাকে প্যারাগ্রাফগুলোর মেইন আইডিয়াটা খুঁজে বের করতে হবে, সাপোর্টিং ডিটেইল খুঁজতে হবে না, বা ইনফরমেশন খুঁজতে হবে না। এটার মেইন কনসেপ্টটা কি, আইডিয়াটা কি, দ্যাট ইজ হোয়াট ইউ উইল বি লুকিং ফর। এরপরে আরো আমরা দেখি এখানে ওয়ার্ড ম্যাচ করলে কিভাবে আমরা ট্র্যাপে পড়ি, এবং আরেকটু সিনারিওটা যদি দেখাই। টেক্সটে বলা আছে, দ্য ওয়েদার প্যাটার্নস ইন দ্য রিজিয়ন হ্যাভ বিকাম আনপ্রেডিক্টেবল
লিডিং টু ক্রপ ফেলিয়ার্স, মানে যে অঞ্চলে আবহাওয়ার যে প্যাটার্নটা এটা আনপ্রেডিক্টেবল হয়ে গেছে, একেবারে বোঝাই যায় না কখন বৃষ্টি হবে কখন খরা, তাই না? কৃষকরা কি করে, কৃষকরা বৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখে তারা জমিতে নিংড়ানি দেয়, চাষ দেয়, এবং কখন শস্য তারা হারভেস্ট করবে, কেটে আনবে, ধান কাটবে, তো এইটার তারা কিন্তু ওয়েদারের উপর ডিপেন্ড করে। তো এটা যদি আনপ্রেডিক্টেবল হয় তখন এটা কিন্তু একটা ক্রপ ফেলিয়ার, মানে আপনি হারভেস্টের আপনার সমস্যা হবে, যখন পানি দরকার তখন যদি আপনি পানি না হয় তখন আপনার একটা ক্রাইসিস তৈরি হবে, যখন আপনার এটাতে পানিটা একেবারে খুব বিপজ্জনক হয়ে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে আপনার শস্য, তো সেটার সময় যদি বৃষ্টি হয়, এরকম বিষয়টা হয়। তো আবহাওয়া যদি আনপ্রেডিক্টেবল হয় সেটার ক্ষেত্রে ফসলের খুব ক্ষতি হয়ে যায় অনেক সময়। ওকে, সো খেয়াল করেন এখানে হেডিংটা বলেছে প্রেডিক্টিং দ্য ওয়েদার, আপনার কনসেপ্টে টেক্সটে কি বলতেছে, টেক্সটে বলছে আনপ্রেডিক্টেবল, যেটা কিনা লিডিং টু ক্রপ ফেলিয়ার্স। সো আপনার ট্র্যাপটা কি করেছে, এখানে আপনাকে ওয়েদার দিয়ে ট্র্যাপ করেছে। আপনি যদি শব্দ মিলাতে যান তাহলে শব্দ এখানে ওয়েদার মিলে যাবে, আপনি এটাকে টিক দিয়ে দেবেন এবং ঠিক মনে করবেন, এবং এখানে প্রেডিক্টেবল এখানে দেওয়া আছে। যদি আপনি কনসেপ্টটা না বুঝেন, অনেকে কি করে যে শর্টকাট প্রসেসে শুধু শব্দ খুঁজে যখন আপনাকে টেক্সটে স্ক্যান করে দেখতে বলে এবং অ্যান্সার খুঁজে পেয়ে যায়, তো দেখেন ওটা সার্টেন রেঞ্জ পর্যন্ত আপনি 5.5 6 পর্যন্ত পৌঁছাতে পারবেন। যখনই আপনার ব্যান্ড স্কোরের টার্গেটটা 7+ হয়ে যাবে তখন কিন্তু অবশ্যই আপনার অ্যাটলিস্ট কনসেপ্ট বোঝার ক্ষমতা যদি না থাকে, স্কিল, তো এটা তো একটা স্ট্যান্ডার্ডগুলোকে অ্যাসেস করা হয়, ক্লাসিফাই করা হয়, তাই না? যে 6 স্ট্যান্ডার্ড, 7, 8, 9, একটা ল্যাঙ্গুয়েজ কত 50% কেউ বোঝে, কেউ 60% বোঝে, কেউ 90% বোঝে, কেউ 100% বোঝে। তাহলে আপনার ব্যান্ড স্কোর যত বেশি আপনার বড় হবে এক্সপেকটেশন বা টার্গেট, তত কিন্তু আপনার স্কিলটাও ভালো হতে হবে। তো শুধু আপনি শব্দ খুঁজে নিয়ে টেক্সটে অ্যান্সার বের করে ফেলবেন, আপনার হেডিং ম্যাচিংয়ের ক্ষেত্রে কিন্তু এটা অবশ্যই রেড ফ্ল্যাগ। তো মনে রাখবেন কিভাবে ওয়ার্ড দিয়ে ট্র্যাপ করে, একেবারে হুবহু ওয়ার্ড থাকবে। কিভাবে এটা ট্র্যাপ কেন, এখানে দ্য ওয়ার্ড ওয়েদার ম্যাচেস বাট দ্য মিনিং ইজ অপোজিট, এখানে বলছে আনপ্রেডিক্টেবল আর এখানে বলছে প্রেডিক্টিং দ্য ওয়েদার। The text says weather is unpredictable, মানে bad, while the heading implies we can predict it. The student sees the word weather, যেটা স্টুডেন্টরা করেই থাকে সাধারণত, এরপরে আর তাদের চিন্তা অটোমেটিক অফ হয়ে যায়। আসলে আমরা চিন্তা না করতে করতে এমন একটা অবস্থা যে আমি চিন্তা করে যে অ্যান্সার দেবো, এই প্যাটার্নটাই আমার আর ডেভেলপ হয় না। এটা খুবই ভয়াবহ একটা জায়গা। তো আপনাদেরকে এই জন্য রিডিং হ্যাবিট বাড়াতে হবে এবং কোর কনসেপ্ট বোঝার ক্ষমতাও বাড়াতে হবে। হেডিং ম্যাচিং এর ক্ষেত্রে স্পেশালি আপনাকে পড়ার ওই প্যাসেজ পড়ার প্যাটার্নটাও চেঞ্জ থাকবে। সো দ্য কারেক্ট হেডিং উড বি ইম্প্যাক্ট অফ ক্লাইমেট ইনস্টেবিলিটি, এটা হতে পারে, এটার সাথে রিলেটেড যেটা মিলবে সেরকম হবে। ওকে, আবার আরেকটা সিনারিও দেখেন, এখানে বলছে দ্য গভর্নমেন্ট ডিসাইডেড টু কাট ফান্ডিং। তাহলে কনসেপ্ট বলতেছে যে এটা ডিসিশন নিয়েছে যে আমরা ফান্ডিং যেটা হচ্ছে, যেমন ধরেন মশা মারার জন্য ফ্লোরিডায় যাওয়ার যে কনসেপ্ট প্রস্তাবনা দিয়েছে, প্রাইম মিনিস্টার বলেছে যে মশা মারার জন্য ফ্লোরিডায় যেতে হবে না, আপনি ডোবার পাশে যদি বসে থাকেন 2-3 ঘন্টা তাহলে আপনি একাধিক অপশন খুঁজে পাবেন কিভাবে মশা নিধন করতে হয়। ধরেন গভর্নমেন্টের সিদ্ধান্ত যে এটা করা যাবে না, ফ্লোরিডা যাওয়া যাবে না, বা কাট ফান্ডিং, এটা ডিসিশন। ট্র্যাপে বলছে, ট্র্যাপ যেটা আপনাকে স্টেটমেন্ট এখানে বলছে গভর্নমেন্ট স্পেন্ডিং। সো এটা কিন্তু গভর্নমেন্ট স্পেন্ডিং, আপনি গভর্নমেন্ট মিলছে আর আপনি এই প্যারাগ্রাফে গভর্নমেন্ট পাইলাম, আপনি এটা ক্যান্সার মনে করতে পারেন না, স্পেন্ডিং। এখানে কাট ফান্ডিং বলছে, কিন্তু ফান্ডিং এর আগে বলছে কাট ফান্ডিং। ডিসিশন নিয়েছে কি, এটা এটাকে কাট করার জন্য। আর আপনি গভর্নমেন্ট মিলছে আর ফান্ডিং মিলছে, তাহলে আপনি এটার সাথে এটা মিলাই দিলে হবে না। সো দ্য প্যারাগ্রাফ মাইট বি অ্যাবাউট দ্য কনসিকুয়েন্সেস অফ দ্য কাট। হ্যাঁ, এর ফলে কি হচ্ছে, এই যে গভর্নমেন্ট যে এটার কাট ফান্ডিং, এর ফলে কি হইতে পারে, এই প্যারাগ্রাফে এটা নিয়ে বলছে, এখানে ফলে কি রিয়াকশন হইতে পারে গভর্নমেন্টের এই ডিসিশনের ফলে, এটাও হতে পারে। কনসেপ্টটা যদি আপনি মেইন আইডিয়াটা বের করতে পারেন, এটা স্পেন্ডিংটা এটার কোর আইডিয়া না।
তাই না? তো এটা একটা। আরো যদি আমরা এখানে এখন প্যারাগ্রাফ একটা দেখি, খেয়াল করেন, আপনারা অ্যান্সারটা একটু বের করার চেষ্টা করবেন। বলছে while solar power is clean it is not without issues। খেয়াল করেন, সোলার পাওয়ার ইজ ক্লিন, এটা পজিটিভটা বললো, তারপর বললো যে এটা কিন্তু ইস্যু ছাড়া না, এটার কিন্তু কোনো সমস্যাই যে নাই ব্যাপারটা তা না। এরপর কি বলছে, দ্য প্যানেলস রিকোয়ার রেয়ার আর্থ মেটালস উইচ আর মাইন্ড ইন এনভায়রনমেন্টালি ড্যামেজিং ওয়েজ। মনে করেন যে আর্থ মেটালকে খুঁজে পেতে হয়, সেটাকে আমাদের আবার এটা খনি থেকে বের করে নিয়ে আসতে হয়, অনেক গভীরে থাকে, সেগুলো ব্যবহার করা হয়, তাই না? Furthermore, the batteries used to store the energy eventually become toxic waste। এই ব্যাটারিতে যেগুলো ইউজ করা হয় এটা পরবর্তীতে কিন্তু এটা বাই প্রোডাক্ট টক্সিক ওয়েস্টে পরিণত হয়ে যায়, যেটাও পরিবেশের জন্য খারাপ। তাহলে খেয়াল করেন এখানে আপনার অপশন দেয়া আছে দ্য বেনিফিটস অফ সোলার। এটা কিন্তু মাল্টিপল চয়েস কোয়েশ্চেন না, আমি আপনাদেরকে অপশনগুলোকে আইডেন্টিফাই করার জন্য এভাবে লিস্ট করে দিয়েছি। আপনার কিন্তু হেডিং ম্যাচিং এ আরো অপশন থাকবে, সেখান থেকে এই প্যারাগ্রাফে কোনটা ম্যাচ করে সেটা আপনাকে বের করতে হবে। এটাকে মাল্টিপল চয়েস ভাববেন না, এবিসি ধরলেই তো আপনারা মাল্টিপল চয়েস মনে করে ফেলতে পারেন, সেটা না। আরো অপশন থাকবে সি, ডি, ই, এফ, আরো অনেক ধরনের। শুধু এটা আমি এটাকে টার্গেট করে সম্ভাব্য এটা দিয়ে কি কি ট্র্যাপ করতে পারে সম্ভাব্য 3 ধরনের অপশন বের করেছি, যে এটা হবে না, কেন হবে না, আর এটা হবে কেন হবে। সো এই প্যাসেজে দেখেন এখানে একটা বলা হয়েছে দ্য বেনিফিটস অফ সোলার পাওয়ার। এখানে কি সোলার পাওয়ারের বেনিফিটস কথা বলা হয়েছে? এখানে শুধু এইটুকু বলা হয়েছে while সোলার পাওয়ার ইজ ক্লিন, তারপরে বলছে ওটাকে অল্টার করে ফেলছে। এরপরে বলছে মাইনিং রেয়ার আর্থ মেটালস, এখানে কিন্তু সেটা ট্রেস আছে, এই যে দেখেন রেয়ার আর্থ মেটালস, যেটা এখানে মাইন্ড আছে, এই শব্দ মিলে এটা মিলে এটার চান্সেস খুবই বেশি এটাকে আপনারা সঠিক অ্যান্সার মনে করান, তাই না? তার কিন্তু এটা বলা হচ্ছে কি নিয়ে, সেই কনসেপ্ট, কোর কনসেপ্টটা আপনাকে বুঝতে হবে। আপনার প্রথমেই বলেছে যে এটা যদিও ক্লিন, এটার কিন্তু ইস্যু ছাড়া না, এটার প্রবলেম নিয়ে এখানে আলোচনা করা হবে। সো এনভায়রনমেন্টাল ডাউনসাইড অফ ক্লিন এনার্জি, তাই না? এটাই হচ্ছে এটা মেইন আইডিয়া, এবং সেটা তারা সাপোর্টিং ডিটেল দিয়ে বুঝিয়ে দিয়েছে যে এটা ইস্যু ছাড়া না, এটার ডাউনফলটাও আছে, বা এটার যে ডাউনসাইডস গুলো আছে, এটা ড্রব্যাকস গুলো আছে, এটা ল্যাকিংস গুলো আছে। ল্যাকিংস গুলো কি, যেটা খনি থেকে অনেক মানে খুব বাজেভাবে পরিবেশকে ক্ষতি করে খনন করে এটা নিয়ে আসতে হয় খনি থেকে, এবং এটার যে ওয়েস্টটা হয় বা এটার যে যে স্টোর এনার্জিটা যেটা আমরা ইউজ করি, এটাতে টক্সিক ওয়েস্ট বাই প্রোডাক্ট হিসেবে আসে। তাহলে এখানে এনভায়রনমেন্টাল ডাউনসাইডস নিয়ে আলোচনা করা হচ্ছে, তো এটা একটা বিষয়। আরেকটা স্যাম্পল প্যাসেজে আমরা দেখি, এখানে বলা হচ্ছে দ্য আরবান হিট আইল্যান্ড ইফেক্ট। চুজ দ্য কারেক্ট হেডিং। জি, কেউ প্রশ্ন করেছেন, রাকিব বলেন। স্যার এর আগে যে আপনি এক্সাম্পলটা দিলেন না, যে এনভায়রনমেন্টাল ডাউন স্টেয়ার্স মনে হয় স্যার। হ্যাঁ, ডাউন সাইড। আচ্ছা, আমি এইটা ম্যাচ করাতে পারতেছি না স্যার, হচ্ছে আপনার টপিকের সাথে। টপিকের সাথে, হ্যাঁ, এটা ম্যাচ করাতে পারতেছে না। খেয়াল করেন প্যারাগ্রাফটা শুরুই করেছে কি দিয়ে। প্যারাগ্রাফটা আমি যদি আপনাকে সব কিছু আবার একটু ক্লিন করে দেখাই, তাহলে আপনি জিনিসটা বুঝতে পারবেন। আপনাকে আপনাকে হেডিং ম্যাচিং এ বের করতে হবে প্যারাগ্রাফের মূল কনসেপ্ট কি। তো প্রথম লাইনটা পড়েন, জি। বলছে যেখানে সোলার পাওয়ারটা হচ্ছে, এটাকে আমরা ক্লিন একটা এনার্জি হিসেবে দেখি, তাই না? বলছে ইট ইজ নট উইদাউট ইস্যুস, এটা কিন্তু সমস্যা ছাড়া না। আমরা মনে করি যে এটা খুবই ভালো, পজিটিভ সবকিছুই, কিন্তু এটার মধ্যেও সমস্যা আছে। এটা দিয়ে শুরু করেছে, সেইটাকে সাপোর্ট করেছে পরের যে সেন্টেন্স দিয়ে, দ্য প্যানেল রিকোয়ার রেয়ার আর্থ মেটালস। এই প্যানেলটাতে কি দরকার? রেয়ার, মানে খুবই রেয়ার কোয়ালিটি, যেটা মনে করেন চায়নারা এটার অনেক খনি থেকে তারা এগুলো ইউজ করে। লিথিয়াম ব্যাটারি ধরেন আপনার যেভাবে ওয়ার্ল্ড ওয়াইডই হয়েছে, এই লিথিয়ামের জন্য কোথা থেকে ইম্পোর্ট, সব জায়গায় পাওয়া যায় না, এটা খুবই একটা খনিজ পদার্থ, এটা ব্যবহার করতে হয়। তাহলে এই যে সোলার প্যানেলে যেটা ইউজ করা হয়, আর্থ মেটালটাকে, রেয়ার আর্থ মেটালস প্রয়োজন হয়, যেটা কিনা আবার মাইন করা হয় এনভায়রনমেন্টালি, পরিবেশে। আপনারা এটাকে মাইনিংটা ধরেন আপনার আমাদের যে কয়লার খনি আছে,
বা ধরেন যেখানে তেলের খনি আছে, তো এটাকে অনেক গভীরে চলে যেতে হয় না, মাইন করতে হয় না যন্ত্রপাতি দিয়ে, তো এটা কি পরিবেশের জন্য এটা কি খুবই হেলদি? সেটা তো না। হ্যাঁ, তো এটা বলছে হুইচ আর মাইন্ড ইন এনভায়রনমেন্টালি ড্যামেজিং ওয়েজ, এটা ড্রব্যাকস বলছে। আপনি যদি কনসেপ্টটা খেয়াল করেন যে এই প্যারাগ্রাফে কি স্ট্রাইক করা হচ্ছে, যে সোলার পাওয়ারকে ক্লিন ধরা হয় কিন্তু এটা ইস্যু ছাড়া না, তাহলে এই প্যারাগ্রাফে আলোচনাই করা হচ্ছে যে এটার মানে আপনার পিটফলগুলো কি, এটা ড্রব্যাকস গুলো কি, তাই না? আপনাকে পুরো প্যারাগ্রাফের কোর কনসেপ্ট কি, এখানে কি আপনাকে এই যে আর্থ মেটালের কথা বলা হচ্ছে এই প্যারাগ্রাফে? এখানে আর্থ মেটাল প্রয়োজন হয় কিসের জন্য প্রয়োজন হয়? এই সোলার পাওয়ারের প্যানেলে ইউজ করতে হয়, যেটা সমস্যার কারণ, ক্লিন কথা বলি। তাই না? এবং এটার ফলে যে টক্সিক ওয়েস্ট তৈরি হয় বাই প্রোডাক্ট হিসেবে, সেটাও আমাদের জন্য ক্ষতিকর। সো এই কথাটা এখানে বলা হচ্ছে। তাহলে আপনাকে, আপনি তো হেডিং ম্যাচিং এর কোয়েশ্চেন সলভ করতেছেন, তাহলে এই প্যারাগ্রাফের মূল কনসেপ্ট কি সেটা আপনাকে বের করতে হবে। এটা ডিটেল আপনাকে বের করতে হবে না, বা এটা সাপোর্টিং যে ইনফরমেশন বা সাপোর্টিং ডিটেল আছে সেটা কিন্তু এটার কোর কনসেপ্ট না। হেডিং ম্যাচিং শুড বি দ্য কোর কনসেপ্ট অফ দ্য প্যারাগ্রাফ। ওই প্যারাগ্রাফটা কি নিয়ে কথা বলছে সেটা আপনাকে বুঝতে হবে। আপনি যদি ওয়ার্ড বাই ওয়ার্ড ম্যাচ করেন তাহলে আপনি ট্র্যাপে, এটা তো প্রথম থেকেই আমরা আলোচনা করছি যে ট্র্যাপগুলো কি, হেডিং ম্যাচিং নিয়ে কিভাবে এক্সামিনার ট্র্যাপ করে। তাহলে আপনি যদি এই লিস্ট অফ হেডিং আগে পড়েন তাহলে এই ওয়ার্ডগুলো আপনার মাথায় গেঁথে যাবে, এই ওয়ার্ডই খুঁজবেন, ওয়ার্ড খুঁজে পাবেন, আপনি এটাকে ঠিক মনে করবেন, মানে ঠিক মনে করবেন বা রাইট অ্যান্সার মনে করবেন। আমি কি বোঝাতে পেরেছি? জি স্যার, বুঝতে পেরেছি। Okay. এবার যেটা আমরা আলোচনা করছিলাম পরের স্লাইডে, দ্য আরবান হিট আইল্যান্ড এফেক্ট, এটা নিয়ে আলোচনা করা হয়েছে প্যাসেজে, স্যাম্পল প্যাসেজে এটা নিয়ে আলোচনা করা হয়েছে। এখন আপনাকে বলা হয়েছে, এটা টাইটেলটা, আমরা এই প্যাসেজটা পড়বো এখন এখন আমরা পুরো একটা প্যাসেজ পড়ার চেষ্টা করব। এটা হচ্ছে আপনার প্যাসেজের টাইটেল, যেভাবে আপনারা রিডিং প্যাসেজের টাইটেল থাকে সেরকম। এখন আপনার ইনস্ট্রাকশন বলছে চুজ দ্য কারেক্ট হেডিং ফর প্যারাগ্রাফ A to D। আমার হয়তো প্যারাগ্রাফ আরো EF আছে, তাহলে আমাকে এই লিস্ট অফ হেডিং, এইখানে যে হেডিং গুলো দেয়া আছে এগুলো থেকে আমাকে A থেকে D এর টাইটেল বের করতে হবে। তাহলে খেয়াল করেন এখানে 7টা টাইটেল দেয়া আছে। তাহলে আমি আপনাদেরকে বলেছি এই টাইটেল গুলো আগে পড়া যাবে না, আমরা এটা আগে পড়বো না, ঠিক আছে? আমাকে কি বের করতে হবে, আগে আমাকে চলে যেতে হবে, ইনস্ট্রাকশন বলেছে A থেকে D প্যারাগ্রাফ পড়বো এবং সেটার আমরা হেডিংটা এইটার সাথে কোনটা ম্যাচ করে সেটা আমরা দেখবো। চলেন। সো প্যারাগ্রাফ ABCD আমি এখানে আপনাদের সামনে প্রেজেন্ট করেছি। ওকে, তো আমরা প্যারাগ্রাফ A যদি একটু পড়ে দেখি, খেয়াল করেন। An urban heat island, an urban heat island is a metropolitan area. খেয়াল করবেন সবসময় যখন কোনো কিছুকে আমরা ডিফাইন করি, ধরেন ট্রাফিক জ্যাম ইজ দিয়ে শুরু করি, এনভায়রনমেন্টাল পলিউশন অর ওয়াটার পলিউশন ইজ, তাই না? তাহলে আমরা কোনো কিছুকে যখন ডিফাইন করি তখন আমরা এই স্ট্রাকচারে সেন্টেন্স তৈরি করি। ওকে, ফাইন। এরপরে আরেকটু পড়েন। An urban heat island is a metropolitan area that is significantly warmer than its surroundings rural areas due to human activities. তাই না? যে UHI, এই আরবান হিট আইল্যান্ড, এটা কি? এটা একটা মেট্রোপলিটন এরিয়া যেটা কিনা সিগনিফিকেন্টলি ওয়ার্মার, একটু উষ্ণ। কেন? এটা সারাউন্ডিংস রুরাল এরিয়া থেকে, ডিউ টু হিউম্যান অ্যাক্টিভিটিস। কারণ আরবান হিট আইল্যান্ডটা যেখানে মানুষের কর্মকাণ্ড বেশি হয়, অফিস আদালত বেশি হয়, আনাগোনা বেশি হয়, তাহলে সেখানে তো টেম্পারেচার একটু বেশি থাকবেই। শহরগুলো টেম্পারেচার দেখবেন গ্রাম থেকে বেশি। The temperature difference is usually larger at night. তাহলে এইখানে বলছে টেম্পারেচারের যে ডিফারেন্সটা এটা বেশি হয় রাতের বেলা than during the day and is most apparent when winds are weak. এটা আরো বেশি প্রকট হয় যখন বাতাসটা দুর্বল থাকে বা বাতাস কম থাকে। The main cause of the UHI effect is from the modification of land surfaces. তাহলে খেয়াল করে দেখেন এই প্যারাগ্রাফে কি নিয়ে আলোচনা করা হয়েছে? UHI নিয়ে আলোচনা করা হয়েছে, তাই না? এখন তাহলে আমি যদি এটাকে পিছনে চলে যাই, আমরা যদি এখানে দেখি এটার সাথে কোনটা মিলে। অপশনে বলেছে সলিউশনস টু রিডিউস সিটি টেম্পারেচারস, দ্য ডেফিনেশন অফ অ্যান আরবান হিট আইল্যান্ড,
the impact of air conditioning on weather, comparison between rural and urban night temperatures, health risk, দেখেন এটার সাথে আপনার একটু মাঝে মাঝে যদি ওয়ার্ডিং এ আপনারই হয় একটু ঘাপলা লেগে যাবে। হেলথ রিস্ক অ্যাসোসিয়েটেড উইথ এক্সট্রিম হিট, এটা বলাই হয় নাই। ওয়াই কংক্রিট অ্যাবজর্বস মোর হিট দেন গ্রাস, এটা নিয়ে আলোচনা করা হয় নাই। গ্লোবাল ওয়ার্মিং, লোকাল ওয়ার্মিং আলোচনা করা হয় নাই। তাহলে খেয়াল করেন আপনার অপশনের মধ্যে আপনি এই দুটো অপশনই আপনার কাছে 2 নাম্বার চলে আসে। 2 নম্বরটা অ্যান্সার, তাই না? ভেরি গুড। তো এই হচ্ছে বিষয়টা। তাহলে আমাকে কি করতে হচ্ছে, আমি যদি প্রথমেই যদি এটা পড়ে ফেলি তখন কিন্তু আমার ওয়ার্ডটা মাথায় গেঁথে যাবে এখানকার অপশনগুলো, এবং আমার এই টাইমটা ওয়েস্ট হয়ে যাবে। আমি যদি প্যারাগ্রাফ পড়ে এসে ওটার মতো করে, আমি কি বললাম, ঘোস্ট একটা আপনি টাইটেল যদি এটাকে মাথায় নেন তাহলে আপনার জন্য সহজ হয়ে যাবে। ওকে, সো এরপরে প্যারাগ্রাফ বি খেয়াল করেন। প্যারাগ্রাফ বি তে কি বলছে? As population centers grow, they tend to expand their area and increase their average temperature. The displacement of trees and vegetation minimizes the natural cooling effects of shading and evaporation, হ্যাঁ, বাষ্প হয়ে যাওয়া, শেড হয়ে যাওয়া, of water from soil and leaves. Humid, cool air is replaced by dry, hot air trapped between skyscraper, তাই না? এই হট এয়ার এটা উপরের দিকে এখানে থেকে যায়, যেটা আমরা একটা গ্রিন হাউস এফেক্টের যে বিষয়টা আমরা দেখে থাকি, তাই না, বা পড়ে থাকি। তো খেয়াল করে দেখেন এই যে প্যারাগ্রাফ এর আমি এখানে আপনাদেরকে আবার দিয়ে রেখেছি, অ্যানালিসিসটাও দিয়ে রেখেছি। প্যারাগ্রাফ এক্সপ্লেইনস হোয়াট ইউএইচআই ইজ, তাই না? ইজ এ মেট্রোপলিটন এরিয়া। তাহলে হোয়াট ইজ আ ইউএইচআই, এটা। সো কারেক্ট অ্যান্সার কি হবে, যেটা রাকিব বলেছে রাইটলি, যেটা অ্যান্সার 2, ডেফিনেশন অফ অ্যান আরবান হিট আইল্যান্ড। সো এটা ডিস্ট্রাক্টর কি কি ছিল? ডিস্ট্রাক্টর ওই 4 নাম্বারটা ছিল, নাইট টেম্পারেচার দেয়া ছিল, ওখানে মেনশন করা হয়েছিল, তাই না? তাহলে ওটা শুধুমাত্র একটা সেন্টেন্স, ডিটেইল সেন্টেন্স হিসেবে এসেছে, ওটা মেইন আইডিয়া কিন্তু না, তাই না? এরপরে এইখানে প্যারাগ্রাফ বি তে দেখেন, যদি আমরা এখানে যাই তাহলে এখানে দেখেন কি কি বলছে। ওখানে কয়েকটা জিনিস বলার চেষ্টা করেছে, খেয়াল করেন, আপনারা যদি খেয়াল করে দেখেন এখানে বলেছে replace evaporation, humid cool air is replaced by dry, hot air trapped between skyscraper, এখানে soil leaves এর কথা বলা হয়েছে, এখানে একটা কম্প্যারিজনের কথা বলা হয়েছে। খেয়াল করে দেখেন তাহলে এখানে যদি আমরা পড়ি তাহলে কি আসতেছে, সলিউশন নিয়ে আসে নাই এখানে কথা। ডেফিনেশন আপনি যখন এটা পেয়ে গেছেন, এটাকে আমি বলেছিলাম এভাবে কেটে দিয়ে দিবেন যেন ওটাকে আর আমার সময় নষ্ট না হয়। দি ইম্প্যাক্ট অফ এয়ার কন্ডিশনিং অন ওয়েদার, এখানে বলা হয় নাই। কম্প্যারিজন বিটুইন রুরাল অ্যান্ড আরবান নাইট টেম্পারেচার্স, এখানে আমরা আবার দেখব যে এরকম আছে কিনা। হেলথ রিস্ক অ্যাসোসিয়েটেড উইথ এক্সট্রিম হিট, এখানে হেলথ রিস্কের ব্যাপারে বলা হয় নাই। Why concrete absorbs more heat than grass? Global warming versus local warming. ওকে, আরেকবার যদি আপনারা এখানে দেখেন তাহলে কি পাচ্ছি আমরা এখানে। পপুলেশন সেন্টার্স গ্রো, খেয়াল করেন পপুলেশন সেন্টারগুলো যখন গ্রো করছে, দে টেন্ড টু এক্সপ্যান্ড দেয়ার এরিয়া অ্যান্ড ইনক্রিজ দেয়ার এভারেজ টেম্পারেচার। টেম্পারেচারটা কি হচ্ছে, ইনক্রিজ হয়ে যাচ্ছে। দ্য ডিসপ্লেসমেন্ট অফ ট্রিজ, মানে যখন আমরা সিটি সেন্টার তৈরি করি, হসপিটাল তৈরি করি, তখন কি হয়, আমাদেরকে ডিফরেস্টেশন, আমাদের বনভূমি উজাড় করতে হয়, বা যে ল্যান্ডটাকে খালি করতে হয়, সেখানে যে গাছপালা আছে সেগুলো কেটে ফেলতে হয়। অ্যান্ড ভেজিটেশন, সেখানে যত চাষাবাদের জমি, এটা মিনিমাইজ হয়ে যায়। দ্য ন্যাচারাল কুলিং এফেক্টস অফ শেডিং, তাই না? এখানে আমাদের যে একটা ন্যাচারাল কুলিং, গাছ কি করে, ভেজিটেশন কি করে, এটা তো পরিবেশকে কুল করে। সো এটা শেডিং অ্যান্ড ইভাপোরেশন অফ ওয়াটার ফ্রম সয়েল অ্যান্ড লিভস। তাহলে গাছ কিন্তু আপনারা জানেন এখানে ইভাপোরেশনও হয়, তাই না? যেটা বাষ্পীকরণ, গাছের পাতা দিয়ে সেখান থেকে বাষ্প হয়ে যায়, সেটা দিয়ে মেঘ হয়, সেই মেঘ থেকে আবার বৃষ্টি হয়। তো এই বিষয়ের প্রসেসটা যারা আপনারা জানেন তো বুঝতেই পারছেন। তাহলে খেয়াল করে দেখেন, তাহলে আপনার অপশন, আমি এখানে পরে তো অ্যানালিসিসটা এখন বুঝতেই পারবেন। দেখেন এখানে বলেছি যে এটার অ্যান্সারটা কি বলছে, কেন বলছে। তাহলে
এটার গোল সেটিং আপনি কি করতে পারছিলেন, ধরেন এটা নেচারটা হারিয়ে যাচ্ছে বা কনক্রিট সাথে যে গাছের, কারণ আপনার একদিকে বিল্ডিং হচ্ছে, একদিকে বিল্ডিং কনস্ট্রাকশন হচ্ছে, আরেকদিকে আপনার গাছ 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 কেটে যাচ্ছে, গাছ আপনার কাটা হচ্ছে, তাই না? এখানে বিল্ডিং 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 হচ্ছে আর এখানে গাছ কেটে কেটে আমরা বিল্ডিং করছি, তাহলে এটা কনক্রিট, ইট কংক্রিটের শহর তৈরি হচ্ছে, সেটা গাছের সাথে একটা তার অপোজিট পজিশনে চলে যাচ্ছে। অথবা আপনি লস অফ নেচার যে কোনোভাবে আপনি গোল সেটিং করেন না, তাহলে সেই জায়গায় আপনি পাচ্ছেন যে কেন এটা অ্যাবজর্ব করছে হিট অ্যান্ড গ্রাস। দিস ইজ আ ট্রিকি ওয়ান। দ্য টেক্সট ইমপ্লাইজ কনক্রিট বিল্ডিং রিপ্লেস নেচার। ইফ 6 ইজ নট এ পারফেক্ট ফিট, ধরেন আরো আপনাকে নিয়ে যাচ্ছি, এই জন্য এটা আগে আপনাকে বুঝিয়ে নেই। ইজ নট এ পারফেক্ট ফিট, লুক ফর কজেস রিলেটেড টু ল্যান্ড। In this specific list, 6 is the closest thematic match. এটা কিন্তু একদম এক্স্যাক্টলি আপনার একটু কনফিউশন হবে, যেহেতু ওই প্রশ্নটার অ্যান্সারে রাকিবের একটু বুঝে উঠতে পারে নাই, তো সেটার জন্য আগে আমি আপনাকে এখানে নিয়ে আসছি, পরে আপনাকে অপশনে দিয়ে আবার বুঝিয়ে দিচ্ছি কেন এই অপশনটাকে আমরা কারেক্ট চুজ করব বা করছি। ইন দিস স্পেসিফিক লিস্ট 6 ইজ দ্য ক্লোজেস্ট থিমেটিক ম্যাচ, একদম ম্যাচ করছে না বা কনসেপ্টেও। সারফেস ম্যাটেরিয়াল, দো স্ট্রিক্টলি আ বেটার হেডিং মাইট বি, এটা কি হইতে পারতো, লস অফ ভেজিটেশন, এটা হইতে পারতো, মানে এটার একটা হেডিং। কিন্তু আমার হেডিং এর এখানে অপশনের মধ্যে কি আছে খেয়াল করেন, অপশনের মধ্যে আপনি কি বলবেন যে সলিউশন আছে? নাই। এটার ইম্প্যাক্ট অফ এয়ার কন্ডিশনিং অন ওয়েদার, এয়ার কন্ডিশনের কথা আছে? নেই। এটা কি রুরাল আরবান নাইট টেম্পারেচারের কোনো কম্পারিজন? দেখেন এখানে আমি আপনাদের দেখাচ্ছি, কোনো রুরাল নাইটের কোনো কম্পারিজন আছে? সেটাও নেই। এখানে যদি আপনি একটু ট্র্যাপ হন যে কুল এয়ার ইজ রিপ্লেস বাই ড্রাই, তো এটা তো আপনার একটা সিচুয়েশনের, এটা রুরাল আর আরবানের তো এটা কম্পারিজন না, তাহলে রুরাল আরবান নাইটস এটাও না। হেলথ রিস্ক নিয়ে কি আলোচনা করা হচ্ছে এখানে? এক্সট্রিম হিটে যে হেলথ রিস্ক হয় সেটা নিয়ে আলোচনা করা হচ্ছে? সেটাও নাই। আপনার এখানে কি গ্লোবাল ওয়ার্মিং আর লোকাল ওয়ার্মিং নিয়ে আলোচনা করা হচ্ছে? সেটাও নাই। ওয়াই কনক্রিট অ্যাবজর্বস মোর হিট দ্যান গ্রাস, এটা অ্যাবজর্ব করে মানে ধরে রাখে, গরম থাকে, হ্যাঁ। তো এই কেন এটা করে সেটা যদি আমরা এখন একটু দেখি, আপনি খেয়াল করেন, আমরা একটু এটা আবার মুছে দিয়ে আপনাকে একটু বোঝানোর চেষ্টা করি। তো বলছে এখানে অ্যাজ পপুলেশন সেন্টার গ্রোস they tend to expand their area and increase their average temperature, তাই না? তো এই জায়গায় এই লাইনটা যদি আপনি পড়েন আর এখানে যদি আপনি দেখেন যে এটা why concrete absorbs more than grass, কাছাকাছি একদম এক্স্যাক্টলি মিলছে না, কিন্তু তা আমরা কোনটার সাথে আমি মেলাতে পারবো সেটা তো আমাকে দেখতে হবে আগে। তো এখানে বলছে যে they tend to expand their area and increase their average temperature, যেটা বলছে টেম্পারেচারটা ইনক্রিজ করছে। অ্যাজ, এই যে কারণ আপনাকে কেন আসবে, এখন আরো আসেন গ্রামারের ব্যাখ্যায় আসেন। আমরা কারণ বাক্য যখন ট্রান্সফরমেশন করেছি কি কি দিয়ে আমরা কমপ্লেক্স করেছি? সিন্স, অ্যাজ, বিকজ দিয়ে করেছি, তাই না? এখন এই সেন্টেন্সটা শুরু হয়েছে অ্যাজ দিয়ে, তাহলে এটা সাবঅর্ডিনেটিং কনজাংশন। যখন কোনো কারণকে ব্যাখ্যা করে তখন সেটা অ্যাজ দিয়ে শুরু হচ্ছে, বা সিন্স দিয়ে হতে পারতো, বা বিকজ দিয়ে হতে পারতো। এখন আপনার অপশনে এখানে খেয়াল করেন, এখানে কারণকে রিপ্রেজেন্ট করে ওয়াই, কেন, তাই না? কনক্রিট অ্যাবজর্বস মোর হিট দ্যান গ্রাস। তো এই যে বিষয়টা, এটার জন্য তো আপনাকে আরো বেশ পড়তে 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 এক্সপিরিয়েন্স হতে হবে, তখন কিন্তু আপনি এভাবে, আমি যেভাবে এই যে লাস্ট স্টেজে, যেহেতু এটা খুবই ট্রিকি একটা স্টেটমেন্ট, তো এটাকে বোঝানোর জন্য আমি আপনাকে এই জায়গায় দেখেন, এটা যদি আপনি বুঝে যান আপনার যে সহজ, একবার দেখলেই বোঝা যায়। তাহলে আমরা কখনো কখনো এইভাবেও যদি গ্রামারটাকেও অ্যাপ্লাই করে আমরা অপশন বের করে ফেলতে পারি, তাই না? এখানে টেম্পারেচারের কথা বলেছে, এভারেজ টেম্পারেচার কি হচ্ছে, বেড়ে যাচ্ছে, আর এখানে আছে অ্যাজ। তাহলে এবার মিলান, এবার যদি আপনি মিলান তাহলে কি বলছে, ওয়াই কনক্রিট অ্যাবজর্বস মোর হিট দ্যান গ্রাস। বুঝতে পেরেছেন? তো এটা একটা গেল। ফাইন, আমরা এবার সি এ চলে যাব। প্যারাগ্রাফ সি কি বলছে?
waste heat from energy usage. Waste heat from energy usage is a secondary contributor. Air conditioning কমা দিয়ে ব্যাখ্যা করছে while cooling the indoors, এটা ভিতরে কিন্তু কুল করে। আপনার যে এসি বা এয়ার কন্ডিশনিং বা এয়ার কুলার যাই বলেন, এটা ভিতরে কি করে, while cooling the indoors releases hot air outside. বাইরে কিন্তু দেখবেন আপনি এসির পিছন দিকে যদি থাকেন, কখনো বিল্ডিং এর বাইরে গিয়ে দাঁড়ান, দেখবেন যে কি পরিমাণে গরম বাতাস বের হয়, exacerbating the problem in a vicious cycle. Exacerbating the problem in a vicious cycle মানে আপনি এটা একটা খুবই দুষ্ট চক্র। কিন্তু আপনার বাইরের টেম্পারেচার, সব বিল্ডিং এর পিছন দিয়ে আপনার গরম বাতাস বের হচ্ছে, গরম বাতাস বের হয়ে পরিবেশে টেম্পারেচার আরো বাড়িয়ে দিচ্ছে। টেম্পারেচার যদি বেড়ে যায়, সেক্ষেত্রে আপনার কি হয়ে যাবে, বৃষ্টিপাতের প্রবণতা কিন্তু কমে যায়। যে আপনার যখন এটা একটা গ্রিন হাউস এফেক্ট তৈরি হবে, গ্রিন হাউস এফেক্ট তৈরি হয়ে গেলে তো এইখান থেকে গরম বাতাসটা বিলীন হয়ে যেতে পারে না, আটকে থাকে, তাই না? কার্বন ডাইঅক্সাইড যে এই গ্যাসটা, এটা তো ভারী গ্যাস, এটা তো বিলীন হয়ে যায় না, তো এটা আটকে থাকে। তো আপনার টেম্পারেচার, মাটির টেম্পারেচার আর যে হারিয়ে যাচ্ছে মহাকাশে, সেটা হতে পারছে না, টেম্পারেচার কমছে না, টেম্পারেচার আরো বাড়ছে। সো এই যে ব্যাপারটা ভিশিয়াস সাইকেল, বলছে যে প্রবলেমটাকে আরো বেশি বাড়িয়ে দেয়। ফার্দারমোর আরো ইনফরমেশন অ্যাড করতেছে vehicles and industrial factories constantly emit thermal energy, creating a dome of heat that sits over the city. বুঝতে পেরেছেন? তাহলে খেয়াল করেন, অপশনগুলো তো অলরেডি আপনি পড়ে এসেছেন, আপনি সেখানে এটা খুব সহজেই আপনি এটাকে বের করে ফেলতে পারতেছেন, তাই না? সো এটার ওয়েস্ট হিট, এয়ার কন্ডিশনিং, ভেহিকলস, আপনি যদি এটা মেইন জায়গায় যান, তাহলে আপনি এটা কি বলতে পারেন, হিট ফ্রম মেশিনস অর এসি, এই তো। তাহলে এখন এটা আমরা তো অপশন পেয়েছি, একদম সহজে এটা খুঁজে বের করা যাবে, এটা কোনো ট্রিকি না, এটা আপনার একদম জাস্ট ইজি লাইক ড্রিঙ্কিং ওয়াটার। খেয়াল করেন, এখন আপনি অপশনে দেখেন, দেখবেন যে আপনি নিজেই আনসার বের করতে পারছেন। এয়ার কন্ডিশনার Yes. ইমপ্যাক্ট স্যার ওয়েদারের উপর। রাইট, রাইট, এটা ইম্প্যাক্ট নিয়ে হচ্ছে। ভেরি গুড। তাহলে এবার আমরা চলে যাব ডিএ। ডিএ কি বলছে খেয়াল করেন, এটা একটা স্ট্রাকচার তৈরি করেছে। টু মিটিগেট দ্য ইউএইচআই ইফেক্ট, city planners are turning to green roofs. These are roofs এর ব্যাখ্যা করছে of buildings that are partially or completely covered with vegetation. Green roofs absorb heat and act as insulators for buildings, reducing the energy needed to provide cooling and heating. তাহলে বুঝতেই পারছেন এটার অ্যান্সার কোথায় যাচ্ছে, কিভাবে ফিক্স করে, তাই না? সলিউশন তার শুরুতেই এসেছে। কিন্তু যেমন আমরা কি করি, ধরেন একটা স্ট্রাকচার, উই ইট টু লিভ, তাই না? এই যে টু স্ট্রাকচারটা কি দিয়ে শুরু হয়েছে, স্ট্রাকচারটা শুরু হয়েছে টু মিটিগেট, পারপাস বোঝাচ্ছে, পারপাস। তাহলে পারপাস কে কি কি করতে, ইউএইচআই ইফেক্ট, এটা যে ইউএইচআই ইফেক্টটা যেটা আমাদের ক্ষতির ব্যাখ্যা করলাম, এটার জন্য অপশন এবং সলিউশন কি করছে, গ্রিন রুফস, দিস আর দ্য সলিউশন। তাহলে আপনি অপশনে যদি যান, খেয়াল করেন এখানে অপশনে, ধরেন আমার এটা নাই, তাহলে আমি কি পাচ্ছি সলিউশন। এখানে, রাইট। এখানে এটার মতো কনফিউজ করার মতো আর কোনো অপশন আছে? এখানে গ্লোবাল ওয়ার্মিং ম্যাচ করে, এখানে কনক্রিট অ্যাবজর্ব করে, এখানে হেলথ রিস্কের কথা বলছে, এখানে রুরাল আরবান নাইটের কথা বলছে, এটাকে ইম্প্যাক্টের কথা বলছে, এয়ার কন্ডিশন, এখানে ডেফিনেশন দেখেন, অপশনটা ইজি বিসি। তাহলে আপনাদেরকে যেটা বলেছি, আপনারা যদি প্যাসেজ পড়ে এসে যদি অপশনগুলো করেন, হ্যাঁ এমন হতে পারে কখনো আপনি কনফিউজ হয়ে যেতে পারেন দুটোর মধ্যে, সেটাকে এখানে অপশন আপনি দিয়ে রাখেন, এখানে অপশন আপনি দিয়ে রাখেন, কোনো সমস্যা নেই, আপনি পরে এটা সিদ্ধান্ত নিতেই পারবেন। আরেকটা জিনিস যেটা বলেছি, যখন যেটা হয়ে যাবে তখন সেটা কেটে দিবেন, যখন যেটা হয়ে গেল তখন সেটা কেটে দিলেন, যখন যেটা হয়ে যাবে তখন সেটা আপনি কেটে দেবেন, তাহলে আপনার ইজি হয়ে যাবে। বুঝতে পেরেছেন? তো এই হচ্ছে আমাদের
হেডিং ম্যাচিং এর একেবারে যদি ডেমো আপনাকে হাতে ধরে বলা দেখিয়ে দেয়া, তো এভাবে এভাবে আপনাকে প্যারাগ্রাফ পড়ে সেটা অপশনগুলোকে ফাইন্ড আউট করতে হবে। এখন আপনি এটা বলতে পারেন, স্যার আপনি প্রথমে বললেন যে অপশনগুলো পড়বেন না, ফাইন, মানলাম। আপনি পরে যখন প্যারাগ্রাফ পড়লেন, এই প্যারাগ্রাফ পড়ার পরে তো স্যার আপনি সবগুলো অপশন পড়লেন, এখন কি আপনার এই অপশনের ওয়ার্ডগুলো মাথায় করবে না, আপনি ক্যারি করবেন না? খুবই ইন্টারেস্টিং জিনিস। আপনি খেয়াল করেন একটা প্যারাগ্রাফ পড়ে এসে যখন আপনি ঘোস্ট যে হেডিং বা টাইটেল আপনি নিয়ে আসতেছেন, ওটার সাথে ম্যাচ করার চেষ্টা করতেছেন, কোনটা ম্যাচ করতেছে, বাকি অপশনগুলো কিন্তু থাকছে না আপনার মাথায়। আর আপনি যদি এটাকে পড়েন তখন কিন্তু 2-3টা অপশন আপনার মাথায় একটু সমস্যা তৈরি করবে। সো এটা খুবই ইন্টারেস্টিং একটা জায়গা, কিন্তু অ্যান্সার হচ্ছে না, আপনি ক্যারি করবেন না, হবে না এটা। আপনি একটা প্যারাগ্রাফ পড়েন, প্যারাগ্রাফ পড়ে যে কনসেপ্টটা আপনার মাথায় আসলো, গোস হেডিং আসলো, ওটাকে আপনি ম্যাচ করার চেষ্টা করতেছেন, এবং পরে যখন আবার আরেকটা প্যারাগ্রাফে চলে যাচ্ছেন, আপনার অপশনগুলো ক্যারি হচ্ছে না। ওকে, এনিওয়েজ আপনারা এটা প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করে দেখবেন, তখন বিষয়টা আরো ভালো বুঝে আসবে। এবং যদি বুঝে আসে, যদি আপনি এটা পারেন করতে, সলভ করতে, তখন দেখবেন অনেক মজা পাবেন, আনন্দ পাবেন, আপনার কনফিডেন্স বেড়ে যাবে। জি রাকিব বলেন। রাকিব কিছু বলবেন? সরি স্যার, হ্যান্ড রেজ। মিউট ছিল। ওকে, ঠিক আছে। প্যারাগ্রাফ বিতে স্যার আপনি যে আমাদেরকে গ্রামাটিক্যাল একটা সিকোয়েন্স দেখালেন না, যে সিন্স, অ্যাজ অর বিকজ, এই তিনটা যখন থাকবে তখন হচ্ছে ওখানে আমার যে অপশন ছিল ওখানে হোয়াই মানে প্রশ্নটা ভাই বুঝাইছে। মানে এটা এক্ষেত্রে এটা এটার সাথে মিলেছে বলে এটা যে সবসময় এমন হবে তা না। আমরা যখন গ্রামার এটা তো পড়েছি অলওয়েজ মনে আছে? এরকম হবে না। হবে না। আমরা যখন গ্রামার পড়েছি তখন আমরা কিন্তু শিখেছিলাম যে কারণ বাক্য যখন হয় তার জন্য আমরা সাবঅর্ডিনেটিং কনজাংশন তৈরি করি কিভাবে, তাই না? তো এখানে যখন সেন্টেন্সে একটা আমরা স্ট্রাকচার দেখছি, যে এখানে যখন এইভাবে অ্যাজ দিয়ে আছে, তার মানে এটা তো কমপ্লেক্স সেন্টেন্স। আমি তো বুঝতেছি কমপ্লেক্স সেন্টেন্স, তো কমপ্লেক্স সেন্টেন্স কোনো কিছু কারণ ব্যাখ্যা করার জন্যই তো অ্যাজ দিয়ে শুরু হয়, সাবঅর্ডিনেটিং কনজাংশন, জি তাই না? একইভাবে যদি এমন হয় যে দো দিয়ে কোনো সেন্টেন্স শুরু হয়েছে, তো দো দিয়ে যদি শুরু হয়, তাহলে আমি কি বুঝবো যে এটা এটাকে পরবর্তী স্টেটমেন্ট দিয়ে এটাকে অমিট করে দিবে, বা নালিফাই করে দিবে, অল্টার করে দিবে। বা হাউএভার দিয়ে কি বুঝবো, অল্টার করে দিবে, তাই না? এই আমি যদি অর দেখি, জি অর দেখে অপশন অপশন আসবে। ইফ সেন্টেন্সে যদি আমি ইফ দিয়ে দেখি, তাহলে ওখানে কন্ডিশন আছে। তাই এগুলোও তো সেন্টেন্স। আমার কথা হচ্ছে কিভাবে একটা প্যারাগ্রাফ বা প্যাসেজ কিভাবে কনস্ট্রাক্টেড হয়, কিভাবে প্যারাগ্রাফ কনস্ট্রাক্টেড হয়, কিভাবে সেন্টেন্স কনস্ট্রাক্টেড হয়, এত কিছুর জ্ঞান যদি আমার থাকে, তাহলে আমার লেভেল তো অনেক উপরেই লেভেল, এবং সেখানে আমি এই স্ট্যান্ডার্ডে পৌঁছাতে পারবো। কারণ আমি কিন্তু এখানে গ্রামার দিয়েও, সবাই তো এই গ্রামারকে ধরতে পারবে না। বেসিক লেভেলে যারা আছে, যে শুধু ওয়ার্ড স্ক্যান করে শেখানো হয়, যে ওয়ার্ডটাকে এখানে দেখবা, এটা ওয়ার্ডের সাথে মিলবে, তোমার অ্যান্সার ক্লিয়ার, 10 মিনিটেই আপনার রিডিং সলভ। তো এই যে বিষয়টা, আপনার 1 ঘন্টা লাগবেও না। আপনি যদি কোয়েশ্চেনে শুধু ওয়ার্ড দেখে দেখে যদি খুঁজে বের করেন, আপনি প্যাসেজ পড়ছেন না, প্যাসেজ বুঝারও দরকার নাই, শুধু আপনি কিওয়ার্ডস দেখে অ্যান্সার বের করে ফেলবেন, তাহলে আপনার লেভেল তো 5.5-6 এর বেশি কি যাওয়া মানে সম্ভব, বা যাওয়া উচিত বলে মনে করেন? আপনার যখন একটা স্টুডেন্ট সে পড়ে বুঝবে, কনসেপ্ট বুঝবে, তার কাছে গ্রামারের সেন্স আছে, তার কাছে একটা প্যারাগ্রাফের কনস্ট্রাকশনের আন্ডারস্ট্যান্ডিং আছে, তার কাছে প্যাসেজ কিভাবে কনস্ট্রাক্টেড হয়, প্যারাগ্রাফগুলো কিভাবে কোনটার পরে ক্রনোলজি, ব্যাকগ্রাউন্ড থাকে, হিস্ট্রি, তারপরে এক্সপ্লেনেশন, প্রবলেম আগে আপনাকে প্লেস করবে, তারপর না সমাধান। আপনার অবশ্যই সলিউশন বেসড প্যারাগ্রাফটা তো একেবারে ফার্স্ট প্যারাগ্রাফ হবে না, বা সেকেন্ড প্যারাগ্রাফও হবে না। যে কোনো একটা প্যাসেজ আপনি পড়লেন, সেটা যদি প্রবলেম সলভের প্যারাগ্রাফ হয়, তাহলে ধরেন আপনার অবেসিটি নিয়ে, সেটার সমাধান নিয়ে কথা বলছে, তাহলে আপনার ফার্স্ট প্যারাগ্রাফ কি আপনার সমাধান আসবে, বা সেকেন্ড প্যারাগ্রাফ কি সমাধান বলবে? প্রবলেমটাকে আগে সেটাকে এস্টাবলিশ করবে, প্রবলেমটা কি কিভাবে হচ্ছে সেটা অ্যানালিসিস করবে, এবং কি কিভাবে সমাধান করা যেতে পারে সেটাই আপনাকে বলা হবে, তাই না? তো সেই বিষয়গুলো, যাই হোক, আমরা তাহলে এটা একটা ডেমো দেখলাম। এখন আমরা চলে যাই আরেকটু অ্যানালিসিসে, যদি আমরা যাই। ওকে, ধরেন স্যাম্পল প্যাসেজ হচ্ছে আরেকটা, দ্য হিস্ট্রি অফ গ্লাস। গ্লাসের ইতিহাস নিয়ে আমরা একটা এখন দেখব। তাহলে এখানে লিস্ট অফ হেডিং আছে। আপনার জন্য ডোন্টস হচ্ছে এটা পড়বেন না, চোখ দিয়ে পড়ারও চেষ্টা করবেন না। অনেকেই অপশন কিন্তু পড়া শুরু করে দিয়েছে, তো এটা করা যাবে না। তাহলে এখানে খেয়াল করেন, এ থেকে ই আপনাকে প্যাসেজ
প্যারাগ্রাফগুলো পড়তে হবে এবং আপনাকে এই লিস্ট অফ হেডিংটা বের করতে হবে, রাইট? তাহলে আমরা যদি দেখি প্যারাগ্রাফ এ, আমি প্যারাগ্রাফ এ পড়ছি, কি বলছে? অ্যাকর্ডিং টু দ্য রোমান হিস্ট্রিয়ান Pliny the Elder, glass was accidentally discovered by Phoenician sailors who set up a camp on a sandy beach. Okay, so to support their cooking pots they use blocks. আমি যদি পড়তাম ফাস্ট পড়ে যাবো, তাই না? আপনাদের বলেছি যে প্যারাগ্রাফ যখনই এ পড়বেন তাহলে সেটার আপনি ফার্স্ট লাইন এবং লাস্ট লাইন পড়বেন। The earliest known glass objects of the mid-second millennium BC were beads. তাহলে এখানে কিছু ইনফরমেশন আছে, একটু আপনি চোখ বুলিয়ে যেতে পারেন। আচ্ছা, আমি একটু পড়েই দিই আপনাদের শুরুর দিকে, যেহেতু টু সাপোর্ট দেয়ার কুকিং পটস দে ইউজ ব্লকস অফ natron from their cargo. The heat of the fire melted the natron and mixed it with the beach sand, creating a mysterious liquid stream that cooled into glass. While modern science suggests this temperature would not have been high enough, archaeological evidence does confirm that the first true glass was made in coastal Syria, Mesopotamia or Egypt. তাহলে এখানে ইনফরমেশন দেখেন এটা কি নিয়ে বলা হলো সেই জায়গাটা। আরেকটা জিনিস হচ্ছে, অনেক সময় স্টুডেন্টরা কি হয়, এটাও একটা ট্র্যাপ এবং ট্রিক করা হয় কঠিন কঠিন শব্দগুলো দিয়ে, এবং যেই বিষয় হচ্ছে যে আমরা তো কেউ এখানে ফার্মাসিস্ট, কেউ আর্কিওলজিস্ট, বিভিন্ন ধরনের তো আমাদের পড়ালেখার রেঞ্জ থাকে, কেউ লিটারেচারের, তো যার সেক্টরে যেটা আসে তার সেক্টরের বাইরে কিন্তু টার্মোলজিগুলো কঠিন হয়ে যায়, তো সেটার জন্য প্যানিকড হয়ে যায় অনেকে। আর্কিওলজি টার্ম আছে, সেটার জন্য প্যানিকড হয়ে যায়। আমরা অবশ্যই নিজেদেরকে এখন থেকেই তৈরি করে ফেলবো, ডিফারেন্ট টাইপস অফ আমরা রিডিং প্যাসেজেস পড়ে পড়ে সেখানকার যে কোর ভোক্যাবসগুলো সেগুলো জানার চেষ্টা করব, তাহলে দেখবেন আপনার এই গ্যাপটাও কমে যাবে। হ্যাঁ, আন্ডারস্ট্যান্ডিং। নাহলে আপনি যদি ফার্স্ট টাইম কোনো ওয়ার্ড পড়েন বা প্যানিক করে ফেলবেন। হ্যাঁ, প্যানিক করা যাবে না। প্রথম কথা হচ্ছে, ফার্স্ট লেসন যদি আইএলটিএস ভালো করতে চান তাহলে নিজেকে প্যানিকড হইতে দিবেন না, কনফিডেন্সটা হারাতে দিবেন না। আপনি চেষ্টা করে দেখবেন যে এখানে ওখান থেকে কোনো না কোনো ওয়েতে আপনি অ্যান্সার বের করে ফেলতেই পারবেন। আচ্ছা, সো খেয়াল করেন, আমরা প্যারাগ্রাফ এতে যদি খেয়াল করে দেখি তাহলে কিভাবে এটা স্টোরি ডিসকভারিটাই আমরা পাচ্ছি, তাই না? সো এখন এখানে যে লিস্ট অফ হেডিংটা আমি এখানে এনে দিয়েছি, কারণ প্রথমটা পড়িয়েছি ওখানে বারবার ব্যাকে গিয়ে এখানে লিস্ট অফ হেডিংটা এখানে আছে, খেয়াল করেন। তাহলে আপনি লিস্ট অফ হেডিং এর দিকে খেয়াল করেন, প্রথমটা কি ছিল? দ্য সিক্রেসি অফ ভেনিশিয়ান গ্লাস মেকার্স, দি ইম্প্যাক্ট অফ ইম্প্যাক্ট বলে নাই, দি ইনভেনশন, এটা আপনি হতে পারে কেউ কেউ মনে করতে পারেন ইনভেনশন নিয়ে, যেহেতু প্রথম প্যারাগ্রাফে বলেছে যে হিস্ট্রিয়ান গ্লাস কিভাবে ডিসকভার্ড হলো, সেটা অনেকেই মনে করতে পারেন এটা। ওকে, দ্য লিজেন্ড রিগার্ডিং দ্য অরিজিনস অফ গ্লাস। লিজেন্স, এই যে ব্যাপারটা হচ্ছে যে এটার গ্লাসের অরিজিনের ব্যাপারে যে কথাটা প্রচলিত আছে বা যে বিষয়গুলো আমরা জানি, তো সেই বিষয় আছে। আর 5 নম্বরে মডার্ন আর্কিটেকচারাল ইউসেস অফ গ্লাস, ফ্লোট গ্লাস রেভলিউশন, হাই কস্ট অফ আর্লি ম্যানুফ্যাকচারিং, কস্ট নিয়ে আলোচনাই করে নাই। গ্লাস রিসাইক্লিং 20th সেঞ্চুরি, এইটা নাই, তাই না? ফ্লোট গ্লাস রেভলিউশন, সেটা এখানে ফ্লোট গ্লাসের কথা বলা নাই, গ্লাসের কথা বলা আছে। অনেকে রেভলিউশন, হ্যাঁ এখানে বিপ্লব তৈরি হয়েছে, এরকম না, এটা এই পার্টিকুলার গ্লাসের রেভলিউশনের কথা বলা হয়েছে। ওকে, মডার্ন আর্কিটেকচারাল ইউসেস অফ গ্লাস, এটাও বলা হয় নাই। আপনার কাছে মনে হতে পারে ইনভেনশনটা মনে হইতে পারে, আর তো মানে খুব বেসিক রিডারও হলেও আরো অন্য অপশনগুলো আপনার মনে হওয়ার চান্স নাই, তাহলে এটা আপনার 3 নম্বরে আপনি আটকা খেতে পারেন, ঠিক আছে? অথবা এখানেও আটকা খেতে পারেন। কি রকম? যে আপনি বলেছে, দেখেন খেয়াল করেন যে সেইলার্স, বাট এই যে এখানে খেয়াল করছেন হাই কস্ট রেভলিউশন কার দ্বারা তৈরি হয়েছে? সেইলার্স। এটা কস্ট কিন্তু ডিসকাস করেনি। একটু আমরা প্যারাগ্রাফটা আরেকটা পড়ে আসি। এইখানে রাইট। সো খেয়াল করেন এখানে আরেকবার যদি দেখেন কি বলছে, এখানে পুরো প্যারাগ্রাফটাতে একটু ভালোভাবে ঠান্ডা মাথায় খেয়াল করে দেখেন যে কি বলছে। আমার প্যারাগ্রাফ শুরু করলাম কি দিয়ে?
according to Roman historians Pliny the Elder, glass was accidentally discovered. হ্যাঁ, মানে এটা বলা হয়ে থাকে, প্রচলিত আছে যে এটা এভাবে এসেছে। হু সেট আপ ক্যাম্প, কোথাও কোনো আছে খরচের ব্যাপারে, কোনো খরচের ব্যাপারে এখানে আছে? হিট অফ দ্য ফায়ার মেল্টেড নেট্রন, এই ঘটনাগুলো ঘটেছে, মানে কিভাবে আসলো গ্লাস সেটা নিয়ে এখানে কথা বলা হয়েছে। তো এই জায়গাটায় আপনার, আমার কাছে মনে হয় এইখানে একটু ট্র্যাপে পড়ে যেতে পারেন। আর এটা দি লিজেন্ড, এটা না বোঝার কারণে অনেকে এটাকে অ্যান্সার মনে করবেন না। হ্যাঁ, যেটা ইতিহাস বলে বা যেটা কথিত আছে সেটাকে, হ্যাঁ, এই দি লিজেন্ড। তাহলে এই হচ্ছে এটার অপশন। কেন? দ্য প্যারাগ্রাফ ডিসকাসেস প্লিনিস স্টোরি, প্লিনিস স্টোরি একজনের বলা হচ্ছে, অ্যান্ড দ্য আর্কিওলজিক্যাল রিয়েলিটি, এটার অরিজিন কিভাবে বলা হয়েছে। সো দ্য লিজেন্ড রিগার্ডিং দ্য অরিজিনস অফ গ্লাস, এইটুকু ম্যাচ করে, এছাড়া আর অন্য অপশনগুলো ম্যাচ করে না। পরের প্যারাগ্রাফে যাই, কি বলছে? ফর সেঞ্চুরিজ গ্লাস মেকিং ওয়াজ আ স্লো লেবোরিয়াস প্রসেস। খেয়াল করেন, ফর সেঞ্চুরিজ গ্লাস মেকিং ওয়াজ আ স্লো লেবোরিয়াস প্রসেস ইনভলভিং কাস্টিং অর কোর ফর্মিং। However, in the 1st century BC, a major technological breakthrough occurred in Syria. কি সেটা? এই যে কোলন দিয়েছে, খেয়াল করেন, দুই কোলন, দুই কোলন না, কোলনেই, এটা দুটো ডট দিয়ে বোঝায়। The invention of the blowpipe. This hollow tube allowed craftsmen to blow air into molten glass, inflating it into a bubble. This technique not only allowed for a greater variety of shapes and sizes, but significantly reduced the time required to produce a vessel. Glass was no longer a luxury item reserved, and blah blah. It could now be mass produced. খেয়াল করেন, তাহলে প্রথমটা কেটে দিয়েছি, আমরা এইভাবে সলভ করবো। কিভাবে সলভ করবেন এটা আপনাকে একটু এখানে ডেমো দেখানোর চেষ্টা করেছি, যে বলেছি কেটে দিবেন, তাই না? তাহলে এখানে আমার ঘোষ সেটিং কি, ব্লো পাইপ আছে, মেকিং ইট ফাস্টার, আরো মানে এখন এইটা আসলো কিভাবে খেয়াল করেন। এই যে ব্লো পাইপ, যেটা কি করলো, টিউব অ্যালাউড ক্রাফটসম্যান ব্লো এয়ার ইনটু মল্টেন ইনফ্লেটিং ইনটু এ বাবল। দিস টেকনিক নট অনলি অ্যালাউড ফর আ greater variety of shape, size, but significantly reduce the time required to produce a vessel. খেয়াল করেন, তাহলে এই যে আমার ব্লো পাইপটার ক্ষেত্রে কিভাবে এটা সময় বাঁচিয়ে দিল সেটা নিয়ে আলোচনা করা হয়েছে, তাই না? আচ্ছা, তাহলে এটা যদি আমার সিক্রেসি ভেনেশিয়ান গ্লাস মেকার না, ইম্প্যাক্ট অফ রোমান এম্পায়ারের আলোচনা নাই, লিজেন্স কেটে ওটা বাদ হয়ে গেছে, মডার্ন আর্কিটেকচারাল গ্লাস, এটা মডার্ন আর্কিটেকচারাল কথাটাই নাই, ফ্লোট গ্লাসের কথা নাই, হাই কস্টের কথা নাই, সময়ের কথা আছে, গ্লাস রিসাইক্লিং এর 20th সেঞ্চুরি কথা নেই, দ্য ইনভেনশন দ্যাট ইনক্রিজ প্রডিউস স্পিড। তাহলে কি হচ্ছে? প্রোডাকশন স্পিড। স্পিড মানে কি? টাইম। তাহলে আপনার এখানে যদি আপনি দেখেন, তাহলে এখানে কি হয়েছে? সিগনিফিকেন্টলি রিডিউস দ্য টাইম। তাহলে এক্সাক্ট ওয়ার্ড নাই, কিন্তু দেখেন এখানে প্যারাফ্রেজ করা আছে, সেই প্যারাফ্রেজটা আপনাকে কিন্তু বুঝতে পারতে হবে। তাহলে এটাও সহজেই পাওয়া যায় বলে মনে হচ্ছে, তাই না? ওকে, তারপরেরটা যদি আমরা যাই, প্যারাগ্রাফ সি তে খেয়াল করেন, প্যারাগ্রাফ সি তে বলছে ফলোইং দিস ইনোভেশন the craft spread rapidly throughout the Roman Empire. The Romans were instrumental in distributing glassmaking technology across Europe and the Mediterranean. By establishing workshops in Britain and the region, they made glass containers a common household item. It was used for storing oil, perfume, and food. The Roman concept of transparency was also developed during this time, moving away from the opaque colored glass of earlier eras. তাহলে এখানে একটু রোমান্সের ব্যাপারে আমরা সেই জায়গাটা দেখতে পাচ্ছি, তাই না? খেয়াল করেন অপশনগুলো। তাহলে আমার দুটো অপশন এসেছে। অডিওটা অফ করে দেন, হ্যাঁ, রাকিবের সাউন্ড অন হয়ে গেছে। তাহলে দুটো অপশন আমি পেয়েছি। তাহলে রোমান এম্পায়ার, এখানে মূল জিনিসটা ছিল রোমান স্প্রেড গ্লাস এভরিওয়্যার, এরা পুরো বাণিজ্য ট্রেড করা শুরু করলো, তাহলে তাদের ইম্প্যাক্টটা নিয়ে এখানে অ্যান্সারটা আমার এটা
একাডেমিক ক্যান্সার। তাহলে এখানে আবার প্যারাগ্রাফটা একবার দেখেন, বিশ্বাস না হতে পারে আপনার। তাহলে কি হলো যে এই ইনোভেশনটা যখন হলো এটা স্প্রেড করে গেল পুরো রোমান এম্পায়ার, এটা থ্রু আউট রোমান এম্পায়ার, মানে রোমান এম্পায়ার দিয়ে এটা ছড়িয়ে গেল। দ্য রোমান্স ওয়ার ইনস্ট্রুমেন্টাল ইন ডিস্ট্রিবিউটিং গ্লাস মেকিং, মানে তারাই এই বাণিজ্য, এই শিল্পটাকে তারাই পুরো ইউরোপ এবং মেডিটেরিয়ানে ছড়ানোর ভূমিকা পালন করছে, তাই না? তো এই প্যারাগ্রাফে আপনাকে এটা কন্টেন্ট, এটাই কন্টেন্ট, মানে টাইটেল জায়গাটা বা এটা টপিক সেন্টেন্সের জায়গাটা এই পুরো প্যারাগ্রাফে সেটা নিয়ে আলোচনা করা হয়েছে। তাহলে সেখানে দি ইম্প্যাক্ট অফ রোমান এম্পায়ার অন গ্লাস অ্যাভেলেবিলিটি, তাদের যে ইম্প্যাক্টটা এখানে এটা নিয়ে আলোচনা করা হয়েছে। তাহলে এটাও আমরা পেলাম। আর দুটো আগে দেখেন কেটে দিয়েছি, এটাকে আমরা এখন হলো, এরপরে এটাও কেটে দিই। এরপরে প্যারাগ্রাফ ডি কি বলছে? আফটার দ্য ফল অফ রোম, এবার রোমের জায়গা বাদ, গ্লাস মেকিং কোয়ালিটি ডিক্লাইন্ড ইন ইউরোপ, বাট দ্য by the 13th century, Venice had become the center of the glass world. To prevent fires in the city and to guard trade secrets, all glassmakers were forced to move to the island of Murano in 1291. These artisans, যারা কারিগর, তাদেরকে artisans বলে, were granted prominent social status but were forbidden to leave the republic. ওই জায়গা ছেড়ে যেতে পারবে না যারা, এই যে কারিগর যারা, এরা ওইখানে একটা পার্টিকুলার জায়গায় তাদেরকে রাখা হলো, তাদেরকে সোশ্যাল স্ট্যাটাস দেওয়া হলো, কিন্তু শর্ত হচ্ছে তারা ওখান থেকে কোথাও বাইরে যেতে পারবে না। ইফ আ গ্লাস মেকার লেফট, হি উড বি হান্টেড ডাউন, ওকে খুঁজে বের করে ওকে আবার নিয়ে আসা হবে। মানে আপনার আর্মিদের যে বাচ্চারা যেভাবে যায় এবং ট্রেনিং এর মধ্যে যদি কেউ পালিয়ে যায় তাকে খুঁজে বের করে আবার নিয়ে আসা হয়। ইফ হি রিটার্ন, হি উড বি সিভিয়ারলি পানিশড। This strict control allowed Venice to monopolize high quality crystal glass for centuries. তাহলে খেয়াল করেন তো, এটা নিয়ে পুরো প্যাসেজটা পড়লেন, কোথায় আপনি আটকে আছেন? সো ভেনিশিয়ানস, এই যে ভেনিস যে ই করলো, দ্য সিক্রেসি অফ ভেনিশিয়ান গ্লাস মেকার, এখানে তারা যে এখানে একেবারে ওই রিপাবলিকের মধ্যে তাদেরকে নির্দিষ্ট করে রাখতে হলো, আটকে রাখা মতো সোশ্যাল স্ট্যাটাস দিয়ে সব সুযোগ সুবিধা থাকবে, কিন্তু তারা বাইরে যেতে পারবে না, কোথাও যদি চলে যায় তাকে খুঁজে বের করে নিয়ে। এই যে এখানে পুরো প্যারাগ্রাফটাতে ভেনিশিয়ানস গ্লাস মেকারসদের নিয়ে কথা বলা হয়েছে, যারা ক্রাফটসম্যান, যারা আর্টিসানস, যারা কারিগর, তাদের ব্যাপারে এখানে কথা বলে, তাদের যে গোপনীয়তার ব্যাপারটা নিয়ে আলোচনা করা হচ্ছে। একেবারে ক্লিয়ার? সো মুরানো যে বিষয়টা, তাদের কিপিং সিক্রেটস, দ্য সিক্রেসি। ওকে, পরেরটা যাই। প্যারাগ্রাফ ই, আমি ই পর্যন্তই, কারণ আমাকে এখানে অপশন ই পর্যন্তই পড়তে বলেছে। ইন দ্য মডার্ন ইরা দ্য ডিমান্ড অফ ফ্ল্যাট গ্লাস অফ windows led to the development of the float glass process by Alistair Pilkington in 1952. Prior to this, making high quality flat glass was expensive and involved grinding. Okay, so Pilkington নিয়ে মেথড নিয়ে আলোচনা করা হয়েছে। Molten tin, the glass spreads out under the influence of gravity and surface tension to find 90% of the world's flat glass. This method is now responsible for manufacturing 90% of the world flat glass. তাহলে এই ফ্লোট গ্লাসের রেগুলেশন নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। তাহলে এখানে টার্মোলজিটা খেয়াল করেন, এখানে অলরেডি ক্লিয়ারলি বলা হয়েছে, যেখানে কোটেশন মার্কস এর মধ্যে দেয়া হয়েছে ফ্লোট গ্লাস নিয়ে আলোচনা করা হয়েছে। কি বলছে? ইন দ্য মডার্ন ইরা দ্য ডিমান্ড ফর ফ্ল্যাট গ্লাস ফর উইন্ডোজ led to the development of the float glass process. এরপরে ওটা নিয়ে বলা হচ্ছে 1952 সাল থেকে এখনকার যত গ্লাস আছে এই টেকনোলজির উপরে আমরা দাঁড়িয়ে আছি। তাহলে দ্য ফ্লোট গ্লাস রেগুলেশন 90%, খেয়াল করেন এটা রেগুলেশন 90% যে ইয়াটা সেটাই করছে। এই যেখানে বলেছি যে describe Pilkington float glass process and how it took over 90% of manufacturing, পুরোটা জুড়ে কভার করছে। তাহলে এটা একটা রেগুলেশন। তো এই হচ্ছে মোটামুটি আপনাদের স্ট্র্যাটেজি, কিভাবে আমরা, যারা এটা আমরা ধীরে ধীরে অনেকেই আপনাদের বলেছি, আপনারা হোমওয়ার্কগুলো ঠিকমতো করতে থাকেন, আপনাদের সেন্টেন্স স্ট্রাকচার নিয়ে আন্ডারস্ট্যান্ডিং যখন বাড়বে, আপনার যখন ইংলিশ নিয়ে কনফিডেন্সটা বাড়বে, আপনি তখন রিডিংয়ের এই পড়ে উপভোগ করবেন এবং যে স্ট্র্যাটেজিগুলো আছে এগুলো যখন অ্যাপ্লাই করতে পারবেন, আপনার কাছে বিষয়টা খুব সহজ লাগবে। হ্যাঁ, শর্টকাট না গিয়ে আপনি প্রসেসে থিওরিটিক্যালি যদি যান, প্রত্যেকটা কোয়েশ্চেন প্যাটার্নকে ডিল করার মতো স্ট্র্যাটেজি আছে, থিওরি আছে। সো ট্রাই টু গ্র্যাব দ্যাট, অ্যান্ড এটার জন্য আপনাকে লম্বা লম্বা ক্লাসি থিওরিগুলো বোঝার জন্য
স্পেন্ড করতে হবে। আপনি যদি 10 মিনিটে আপনি এটা হ্যাক শিখে নিতে চান, এটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে। আপনি অনেকগুলো আপনাকে এক্সাম্পল দেওয়ার চেষ্টা করেছি, মেইন কনসেপ্ট কি, শুধুই ফার্স্ট লাইনে থাকে কিনা, লাস্ট লাইনেও কি থাকতে পারে কিনা, থাকতে পারে, ওই প্যাসেজের প্যাটার্ন কোন ধরনের, ডেসক্রিপটিভ প্যাসেজ কীরকম, টপিক সেন্টেন্স কোথায় থাকবে, তাই না, ইভালুয়েশন কোথায় থাকবে, প্রবলেম সলিউশন, তো এই ব্যাপারগুলো আপনাকে জানতে হবে। এগুলো সবকিছু জানার জিনিস। আরও আছে আপনাদের, অলরেডি দেখেন ব্যাখ্যা করে পড়ালে, ডিটেল পড়ালে ক্লাসটা বড় হয়ে যায়। আপনারা সবসময় আমাকে বলছেন 1.5 ঘন্টার মধ্যে ক্লাসটা শেষ করে ফেলতে পারলে ভালো হয় আপনাদের জন্য। আই অলসো আন্ডারস্ট্যান্ড, বাট দ্য থিং ইজ, জিনিসটা আপনার মাথায় গেঁথে দিতে চাই, বুঝিয়ে ফেলতে চাই, তো এটার জন্যই একটু সময় লেগে যাচ্ছে। আরেকটা স্যাম্পল প্যাসেজ আমরা একটু দেখব। এটা ফার্স্ট, এটা যাব আপনাদের নিউরোলজি অফ মার্কেটিং। সো নিউরোলজি অফ মার্কেটিং এর ক্ষেত্রে আমাকে এখানে ইনস্ট্রাকশন বলেছে এ থেকে ই প্যারাগ্রাফ পড়ে আমাকে লিস্ট দিল। আর আপনাদের জন্য ডোন্টস, এটা পড়বেন না, এখন এটা পড়বেনই না, এটা বারবার করে বলে দিচ্ছি, যখন আপনি প্র্যাকটিস করবেন তখনও পড়বেন না। ওকে, চলে। সো প্যারাগ্রাফ এ তে যেটা বলছে, ফর ডিকেডস companies have relied on focus groups and surveys to understand what consumers want. However, দেখেন এখানে এটা কি করেছে, এটা একটা হুক সেন্টেন্স দিয়েছে। এই however, these traditional methods have a fundamental flaw. কি সেটা? People often cannot articulate their true desires, or they unintentionally lie to please the interviewer. ওকে, ফাইন। তাহলে আমরা এইটু দেখি, লাস্ট লাইনটা আছে, মোটামুটি বোঝা হয়ে গেছে আমার। রিসার্চার্স রিয়েলাইজ দ্যাট হোয়াট পিপল সে দে ফিল অ্যান্ড হোয়াট দে অ্যাকচুয়ালি ফিল আর অফেন টু ডিফারেন্ট থিংস। আপনি যখন ইন্টারভিউ যান, আপনি যেটা বলেন আর যেটা ফিল করেন, সেটা দুটো ডিফারেন্ট জিনিস, তাই না? সো এই একটা বিষয়। আচ্ছা, খেয়াল করেন এখানে আমরা যে বিষয়টা বলা হচ্ছে, আমরা অপশনগুলো আছে এভাবে, অপশনগুলো এক্সপ্লোরিং ওখানে ছিল, আমি অপশনগুলো টেনে এখানে নিয়ে এসেছি। এখন আপনি অপশন, একটা প্যারাগ্রাফ পড়েছেন, প্যারাগ্রাফ পড়ার পরে অপশন দেখতে পারেন, এটাতে কোনো বাধা নেই। আপনি কারণ কি আপনি খুঁজছেন, ওই প্যারাগ্রাফের হেডিংটা আপনি খুঁজে বেড়াচ্ছেন, তো এটার ক্ষেত্রে আপনার অপশন পড়তে পারেন, এখন আগেই পড়বেন না। সো এখানে কি পেইং এর বলা হয়েছে নাকি লিমিটেশনস এর কথা বলা হয়েছে? লিমিটেশনস কেন? কারণ প্যারাগ্রাফে দেখেন এখানে বলছে হাউএভার দিস ট্রেডিশনাল ফান্ডামেন্টাল ফ্ল, এটা নিয়ে এই কথাটা বলা হচ্ছে। ফান্ডামেন্টাল ফ্ল, ওই যে ওই জায়গা থেকে আমি কিন্তু অ্যান্সারটাকে ট্র্যাক করে ফেলতে পেরেছি। তো সেই জায়গাটা আপনি এখানে লিমিটেশনস দেখেন, অপশনে আছে লিমিটেশন, তাহলে ফ্ল, লিমিটেশন ম্যাচ করছে, কনসেপ্টটাও ম্যাচ করছে, মার্কেট রিসার্চ। ওকে, পরে সময়ে নিয়ে দেখবেন সবকিছু, এই জন্য স্লাইডে দেওয়া আছে, আমি ফার্স্ট গেলেও আপনারা ধরতে পারবেন। প্যারাগ্রাফ বি বলছে এন্টার নিউরো মার্কেটিং, a field that combines neuroscience with marketing to solve this discrepancy instead of asking, okay? This allows marketers to bypass conscious bias and last line পড়ছি, খুঁজে বেড়াচ্ছেন কোথায় পড়ছে স্যার, and tap directly into the consumer's subconscious reactions. খেয়াল করেন এখানে কি হচ্ছে, সাবকনশিয়াস মাইন্ডকে কিভাবে আনলক করে, হাউ নিউরো মার্কেটিং ওয়ার্কস স্ক্যানিং দ্য ব্রেইন। এটাকে অনেক অ্যানালিসিস চলে, অনেক ওয়ার্ল্ড ওয়াইড রিসার্চ চলে। কিছুদিন আগে ব্লু হোয়েল একটা গেম দিয়ে এটাকেই করা হয়েছে, আমরা কিভাবে হই, তাই না, মানুষ একেবারে ফলো করা শুরু করেছে। এই যে নিউরো সায়েন্স, কিভাবে সাবকনশিয়াস মাইন্ডকে আপনার এটাকে আনলক করা যায়, এটাকে ইউজ করা যায়, হ্যাঁ, যেভাবে অ্যাডগুলো দেখা হয়, তো এই রকম বিষয় মানুষের ব্রেইন, মানুষের সাবকনশিয়াস মাইন্ড নিয়ে কাজ করে। ওকে, সো আনলকিং দ্য সাবকনশিয়াস মাইন্ড। তাহলে আরেকবার একটু প্যাসেজটা একটু দেখাই, আপনারা ধরতে পারবেন। A field combines neuroscience, যেটা বলছে this allows marketers to bypass conscious bias and tap directly into the consumer subconscious reactions. সাবকনশিয়াস রিয়াকশন, এই জায়গা থেকে আমরা সাবকনশিয়াস যে আনলক করার বিষয়টা এখানে আমরা পাচ্ছি। ওকে, সো এখানকার মধ্যে কিছু আপনার কাছে মনে হতে পারে যে এমআরআই ওর ইইজি, এটা কারণ এখানে প্যারাগ্রাফে এখানে ছিল, হ্যাঁ, এটা একটু ভেঙে দেই আপনাদের। দেখেন এখানে কি বলছে, ইনস্টেড অফ আস্কিং এ কাস্টমার হোয়াট দে থিঙ্ক, রিসার্চার্স ইউজ ফাংশনাল ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং, এটা হচ্ছে এফএমআরআই অ্যান্ড ইলেকট্রো এনসেফালোগ্রাফি টু স্ক্যান দ্য ব্রেইন, ইইজি যেটা, হ্যাঁ, এগুলো এইটাকে ব্যাক এখানে মেনশন করেছে।
তো এটা অবজার্ভ করার মাধ্যমে কি করে, ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি করে। কিন্তু এখানে ওটা রিলেটেড যে অপশনটা বলেছে, কি বলেছে সেটা বলছে দ্য ডিফারেন্স বিটুইন এমআরআই অ্যান্ড ইইজি। এখানে কিন্তু ডিফারেন্সের কথা বলা হয় নাই, এইগুলোকে অ্যাপ্লাই করে ব্রেইনের ফ্রিকোয়েন্সিটাকে অ্যাসেস করা হয়। কি, টু স্ক্যান দ্য ব্রেইন, এগুলোকে এফএমআরআই ইইজি এটাকে স্ক্যান করার জন্য। কিন্তু এখানে অপশনে যেটা বলেছে সেটা বলেছে এটা ডিফারেন্সটা আলোচনা করা হয় নাই এই প্যাসেজে, রাইট? পরেরটা সি প্যারে, one specific study analyzed the brain's reaction to price. কি হয় প্রাইসের ক্ষেত্রে, যেমন দেখেন 99 টাকা 99 অনলি, ঠিক আছে? এবার দেখবেন যে 1199 টাকা বা 899 টাকা। সো এটা 900 দিলে কি হয়, সমস্যা কি? 1 টাকা তো ফেরত তো দেয় না, তো কেন লিখছে 899 টাকা? এই যে আপনি এইটাতে কনভিন্স 800, আচ্ছা 800 টাকা তো ওকে, কিন্তু 900 হলে না না এটা অনেক দাম, কিন্তু আপনাকে কিন্তু ওইখানেই কাছাকাছি নিয়ে গেছে। তো এই যে ব্যাপারটা বলছে, one specific study analyzed the brain's reaction to price when subjects were shown a product they desired, the nucleus accumbens associated with viewers lit up. যদি আপনাকে বলা হয় ধরেন 50% or 70% ডিসকাউন্ট, হ্যাঁ আপনার কিন্তু সেখানে মনে হয় এটা তো নিয়েই নিতে হবে, এটা পরে তো থাকবে না এই ছাড়। However, when the price was revealed, the insula became active. The insula is a part of the brain that processes physical pain. This suggests that for the brain, spending money is biologically similar to being physically hurt. বুঝতে পেরেছেন? অনেকে দেখবেন নিজের যখন আমরা অন্য ধরেন যে স্টুডেন্ট অবস্থায় যেটা হয়, বাবার কাছে টাকা নিতে কষ্টের বিষয়টা কিন্তু ওইভাবে ফিল হয় না। যখন আপনি নিজে রোজগার করবেন, আর্ন করবেন, তখন আপনার যেই টাকাটা খরচ হচ্ছে বা সবাই করছে, তখন কিন্তু আপনার একটা মানে খুবই আপনি মানে কি বলে টর্চার্ড হন মেন্টালি, মনে হয় যে কেউ আমাকে যদি একটু পিটাচ্ছে এরকম একটা ব্যাপার হয়। সেটাই বলছে রিসার্চ বলছে যে বায়োলজি সিমিলার টু বিং ফিজিক্যালি হার্ড. So marketers now use this data to bundle products or use credit card payments to reduce this pain of paying. যে আপনি যখন টাকা হাতে গুনে দিচ্ছেন তখন আপনার যে কষ্টটা হয়, আর আপনি ওখানে একটা মেশিন আছে, মেশিনের মধ্যে একটা কার্ড আপনি এখানে করে দিচ্ছেন, কার্ডটা পাঞ্চ করে দিচ্ছেন, আপনার কিন্তু ওই কষ্টটা লাগছে না। তো এইটার জন্য এই মেথডটা এদিকে চলে গেছে, বুঝতে পেরেছেন? আপনি 20-30 হাজার টাকা খরচ করে ফেলছেন, সেটাকে আপনার অতটা কষ্ট লাগবে না। যদি আপনি হাতে গুনে 20,000 টাকা দেন, সেটার ক্ষেত্রে আপনার জন্য কঠিন হয়ে যাবে, বুঝতে পেরেছেন? আপনি ফ্রেন্ড সার্কেল নিয়ে গেছেন, সেখানে 5,000 টাকা বিল দেয়া কষ্টের, কিন্তু আপনি কার্ড দিয়ে 20,000 টাকা বিল দিয়ে ফেলেছেন। তো এইরকম ওটা অত কষ্ট লাগবে না। তো এটাও একটা এনিওয়েজ, আমাদের তো গবেষণার কথা না। তো বিষয়টা কি এখানে, বিষয়টা হচ্ছে পেইনটা এক্সপ্লোর কিভাবে পে সাথে পেইনটা রিলেটেড, এটাকে এক্সপ্লোর করার আলোচনা এখানে হয়েছে। ওকে, এরপরে প্যারাগ্রাফে দেখেন, নিউরো মার্কেটিং হ্যাজ অলসো রিভিলড। দেখেন আপনি পড়তে পড়তে বুঝতেই পারছেন নিউরো মার্কেটিং এর বিষয়টা কি, আপনার আইডিয়াটা হয়ে যাচ্ছে আস্তে আস্তে, আপনার ইমপ্রুভ হচ্ছে, এক্সপিরিয়েন্স হচ্ছে, করতে করতে একটা প্যারাগ্রাফ পড়ে আরেকটা বুঝেই যাচ্ছেন। এখন দেখবেন আপনি আরো ভালোভাবে এটার বাকিগুলো সলভ করতে পারবেন। সো এটা একটা ক্রনোলজি। নিউরো মার্কেটিং হ্যাজ অলসো রিভিলড দ্য পাওয়ার অফ মিরর নিউরনস. When an advertisement tells a story, for example, a father teaching his son to ride a bike, the mirror neurons in the viewer's brain fire as if the viewer were doing the action themselves. মানে নিজের বাবাকে ফিল করে, তাই না? ওই যে খেয়াল করেন যে অ্যাডটা দেয়া হয় যে একজন ট্রাফিক পুলিশ তার মেয়েকে ওয়েট করছে, সে যাবে তার জন্য। এই যে অ্যাডটা আপনাকে কতটা টাচ করে, প্রত্যেকটা অ্যাড মনে হয় যে আপনি ওই জায়গাটা, আপনি ওখানে কানেক্ট ফিল করেন। তো এই যে নিউরো সায়েন্স কেন এগুলো So data shows, last year পড়ছি, data shows that ads which trigger these mirror neurons through emotional storytelling are significantly more memorable than ads that simply list facts or features. এটাতে ততটা বেশি হৃদয়গ্রাহী হয় না, মেমোরিতে থাকে না। যদি স্টোরি টেলিং থাকে, হ্যাঁ, তাহলে সেটা বেশি মনে থাকে। তো খেয়াল করে দেখবেন আপনার কোন অ্যাডগুলো মনে আছে, যেটা স্টোরি আছে সেখানে এইভাবে স্বপ্ন যাবে বাড়ি, যত কিছুই হোক। পয়েন্ট আছে। জি, ওকে। সো খেয়াল করেন এখানে কি হচ্ছে, এখানে অপশন আছে ইউজিং স্টোরি টেলিং টু ট্রিগার এমপ্যাথি। এটা এই প্যাসেজে আলোচনার বিষয় ছিল।
খুব ইন্টারেস্টিং পরবর্তী প্যারাগ্রাফ ই দেখেন, ডিসপাইট ইটস পটেনশিয়াল দ্য ফিল্ড ফেসেস ক্রিটিসিজম। এই এবার আসবে আপনার স্ট্রাকচার সেন্টেন্স এটা নিয়ে কাজ করা। Consumer advocacy groups worry that this technology could be used to find a buy button in the brain, turning consumers into mindless drones who purchase things they don't need. দরকার নাই কিন্তু আমি কিনে ফেলছি। While no such button exists, এরকম বাটন কিন্তু আমার এক্সিস্ট করে না যে আপনার প্রয়োজন নেই আপনি কিনে ফেলবেন। So the ability to manipulate subconscious triggers raises serious moral question. আমার প্রয়োজন নাই কিন্তু আমি কিনছি, এই রকম ব্যাপারে যদি আমাকে ইনস্টিগেট করা হয় এবং আমাকে কেনানো হয় তাহলে সেটা তো একটা মোরাল কোয়েশ্চেন। Critics argue that as the technology improves, stricter regulation will be needed to protect consumer privacy and autonomy. মানে আমি চাই না কিন্তু আমাকে কেনায় ফেলতেছে, আমি এমন অনেক প্রোডাক্ট কিনে ফেলছি যেগুলো আমি ব্যবহারই করছি না, এরকম ব্যাপারটা। তো এটার ক্ষেত্রে রেগুলেশনের কথা বলা হচ্ছে। তাহলে খেয়াল করে দেখেন, এথিক্যাল কনসার্নস রিগার্ডিং ব্রেইন ম্যানিপুলেশন, আমার ব্রেইনকে যে ম্যানিপুলেট করে আমাকে যে প্রোডাক্ট কেনাচ্ছে আসলে তো কাজ আমাকে সার্ভ করছে না, তাদের পারপাস তারা সার্ভ করছে, সেটা গল্প শুনিয়ে হোক, মানবিকতাকে ইনস্টিগেট করে হোক, যেভাবে হোক, আসলে তারা চায় কি, তারা চায় আমার পকেটের টাকা তাদের পকেটে নিতে। তো এই যে জায়গাটা, এথিক্যাল কনসার্নস রিগার্ডিং ব্রেইন ম্যানিপুলেশন, বুঝতে পেরেছেন? সো এই তো ছিল মোটামুটি আমাদের আলোচনা। সো প্যাসেজে দেখেন এখানে বি, হাউ মেনি অফ ইউ চুজ ডিফারেন্স বিটুইন এমআরআই অ্যান্ড ইইজি। ওই যে বলেছিলাম এমআরআই অ্যান্ড ইইজি, কেন এটা ভুল ছিল? দ্য টেক্সট লিস্ট দেম, ইয়েস, বাট ডাজ ইট সে এমআরআই ইউজেস ম্যাগনেটস ওয়াইল ইইজি ইউজেস ইলেকট্রোডস? এটা বলছে এটা এটা ব্যবহার করে, ওটা সুতা ব্যবহার করে, এটা তুলা ব্যবহার করে, এটা তো কম্প্যারিজন করে নাই। তো এখানে ডিফারেন্স বিটুইন এমআরআই অ্যান্ড ইইজি অপশনটা তো আসবে না। ইট ডাজন্ট এক্সপ্লেইন দ্য ডিফারেন্স, ইট এক্সপ্লেইন দেয়ার পারপাস টু সি দ্য সাবকনশিয়াস মাইন্ড ডু নট ম্যাচ ওয়ার্ডস, ম্যাচ দ্য ফাংশন অফ দ্য প্যারাগ্রাফ। এটা আপনারা খেয়াল রাখবেন। সো এক্সাম ট্যাকটিক্স, ডিস্ট্রাক্টর অ্যানালিসিস আপনাকে করতে হবে। দেয়ার আর ইউজুয়ালি মোর হেডিংস, 5টা আপনাকে কোয়েশ্চেন বের করতে হয়, 8টা অপশন দেওয়া থাকবে, তাই না? সো স্ট্র্যাটেজি কি হবে? দি এক্সট্রা হেডিংস আর ইউজুয়ালি মেইন আইডিয়াস অফ আদার পার্টস অফ দ্য এসে অর ডিটেলস ফ্রম দ্য প্যারাগ্রাফস। আপনার জন্য টিপ হচ্ছে, ইফ ইউ আর স্টাক বিটুইন টু হেডিংস, ধরেন হইতেই পারে আপনার 1 নম্বর 4 নম্বরে আপনি আটকা পড়ে গেছেন, সো আপনি এটা অল্টারনেট করে লিখে ফেলেন, নেক্সট টু ইট অ্যান্ড মুভ অন, মানে ওইটা ওইভাবে রেখেই সামনে এগোতে হবে। প্যারাগ্রাফ বি মাইট ইউজ ওয়ান অফ দেম, আরেকটা অপশনে যদি আরেকটা আপনি মনে করেন যে হ্যাঁ এটার সাথে, তখন ওটা বাদ হয়ে যাবে, আরেকটা থেকে যাবে, এরকম ভাবে আপনি যদি মনে হয় ওটাকে রাখবেন ওখানে, তারপর ডিসিশনের জন্য আরো 2 মিনিট ওয়েস্ট করবেন না। সো সলভিং দ্য প্রবলেম ফর ইউ, এটা হয়ে যাবে, পরে সামনে পড়তে থাকেন দেখবেন আপনার ক্লিয়ার হয়ে গেছে। The extra headings are often details found in the text. If you find a heading that matches one specific sentence perfectly but doesn't cover the whole paragraph, ওটাকে কেটে দেন, ওটা কেটে দেন। মানে ডিটেইল নিয়ে কথা বলা হয়েছে কিন্তু প্যারাগ্রাফে কনসেপ্ট নিয়ে কথা বলা নেই, এরকম যদি আপনি বুঝতে পারেন যে একটা এক্সাম্পলের বিষয়ে বা ডিটেইলিং এর বিষয়ে আলোচনা করছে, ওই বিষয়টাকেই হেডিং এর মধ্যে রেফার করে আনছে, ওটাকে আগেই কেটে দেন, তো ওটা ডিস্ট্রাক্টেড। ওকে, সো এটা একটা। টাইম ম্যানেজমেন্টের ব্যাপারে অবশ্যই বলতে হবে আপনাদেরকে, ইউ শুড স্পেন্ড নট মোর দেন 1.5 মিনিটস, অর 1 থেকে 2 মিনিটের বেশি। 2 মিনিট তো কখনোই না, 1 মিনিটের মধ্যে হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, তো আপনারা খেয়াল করেন, আমরা যখন করেছি এটা কিন্তু পসিবল, আমাকে বলতে হয়েছে, বোঝাতে হয়েছে, দ্যাটস ওয়াই আই টুক 2.5 মিনিটস কিছু কিছু প্যারাগ্রাফের ক্ষেত্রে। সো মুভ অন আপনাকে এটা সবসময় রাখতে হবে, আপনি একটা কিছু হলেই চলে যাবেন, যদি অনেক সময় লাগে ওটাকে বাদ দিয়ে চলে যাবেন। If you are staring a paragraph for 2 minutes and can't find the heading, write your 2 best guesses. Guess করে সামনে রাখান, ওখানে থাকবেন না। কেন এটা করবেন? The answer to the next paragraph might use one of those headings, which will solve the previous one for you by elimination. Eliminate করেন, আপনার জন্য ইজি হয়ে যাবে। Skimming technique for heading, first and last line, read the first sentence and the last sentence of the paragraph carefully, read the middle very fast. মাঝখানটা একটু ফাস্ট, চোখ বুলিয়ে যাবেন, হ্যাঁ, ওটা ওই ওয়ার্ড পড়বেন না, প্রথম লাইন লাস্ট লাইনটা একটু সময় নেবেন, মাঝখানের গুলো চোখ বুলিয়ে যাবেন। কেন করবেন এটা? দ্য মেইন আইডিয়া ইজ ইউজুয়ালি অ্যাট দ্য স্টার্ট, টপিকে থাকে, অথবা সামারি এন্ডে থাকে। দ্য মিডল ইজ ইউজুয়ালি এভিডেন্স, ডেটা, যেটা আপনারা জানেন আমরা আমাদেরকে এক্সাম্পলিফাই করতে হয়। দ্য লিঙ্কার অ্যালার্ট, ইফ ইউ সি বাট, হাউএভার, অলদো, ইন দ্য মিডল অফ দ্য প্যারাগ্রাফ, স্লো ডাউন,
ওইখানে কিন্তু আপনার কোলন দেখতেছেন, থামেন। However, দেখতেছেন একটু slow down, যে বোঝার চেষ্টা করেন। The main idea often changes right after these words. 4 steps follow for dealing with matching heading questions. Survey the passage. প্রথমেই সার্ভে করবেন, স্কিম করবেন, হেডিং পড়বেন, eliminate heading, try to match the keywords for if you can't find a match, read the final sentence. If you still can't find a match, read the whole paragraph. Repeat for each paragraph or section. Make final choices as you read more of the text. যেহেতু পড়েই ফেলছেন অনেকটা, তারপরে ফাইনাল চয়েস আপনি করতেই পারেন, তখন আপনার আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার হয়ে গেছে। কিন্তু প্রথম প্যারাগ্রাফ পড়ে অনেক সময় নেবেন না, আপনি সামনে এগোতে থাকেন, স্কিপ করে এগোতে থাকেন, মুভ অন প্রসেসে দেখবেন আপনার পুরো প্যাসেজ বোঝা হয়ে গেছে এবং ক্লিয়ার হয়ে যাবে। বি কেয়ারফুল ওয়েন ট্রান্সফারিং আনসার্স, ইউজ রোমান নিউমেরালস ইফ প্রোভাইডেড। আই এক্স, এই যে রোমান ইয়াতে যদি থাকে, যদি আপনার 1-2 থাকে, সেগুলো আপনাকে এইভাবেই কিন্তু চেঞ্জ করতে হবে। আর সিডি আইএলস যেটা কম্পিউটার ডেলিভার আইএলস, ওখানে তো ড্র্যাগ এন্ড ড্রপ এর প্রসেসটা আছে, সো ডোন্ট ইউ ওয়ারি অ্যাবাউট দ্যাট। ভোকাবুলারি হেডিং, হেডিং রিয়েলি ইউজ দ্য এক্সাক্ট ওয়ার্ডস, হেডিং কিন্তু প্যারাফ্রেজ করে, এটা মনে রাখবেন। তারা সিনোনিম ইউজ করে, ওটা ওয়ার্ড মিলবে না, যদি ওয়ার্ড মিলে তার মানে ওটা ডিস্ট্রাক্টর, এটা কিন্তু খেয়াল করবেন। আপনি কয়েকটা প্র্যাকটিস করলেই কিন্তু আপনার এই আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে। কনসেপ্ট, ইস্যু, প্রেডিকশন, সলিউশনস, এইগুলো হেডিং এর। টেক্সট ধরেন প্রাইস অফ অয়েল ওয়েন্ট আপ অ্যান্ড ডাউন, তাহলে এটা ফ্লাকচুয়েশন, এটা এইভাবে হেডিং করবে। হ্যাঁ, এইভাবে যদি টেক্সটে থাকে, তাহলে ওটার কিভাবে আপনাকে প্যারাফ্রেজ করতে পারে সেগুলো আমি এখানে লিস্ট করে দিয়েছি। ধরেন সায়েন্টিস্ট আর ওয়ারিড অ্যাবাউট দ্য ফিউচার, এটা আপনার টেক্সটে আছে, তাহলে আপনার প্যারাফ্রেজিং হবে হেডিং এ কনসার্নস রিগার্ডিং, এভাবে কনসার্নস, ওয়ারিড অ্যাবাউট দ্য ফিউচার, ওই ওয়ারিড যে কথাটা আছে এটার জায়গায় এইভাবে আসছে। এরপরে বলছে টেক্সটে ধরেন স্টেপ 1 ইজ টু বয়েল ওয়াটার, স্টেপ 2 এভাবে আছে, এখানে প্রসেস বলবো, এই স্টেপের কথা বলবেই না, প্যারাফ্রেজ করা। দ্য কস্ট অফ লিভিং ইনক্রিজড, এটা বলবে না, বলবে ইকোনমিক ইমপ্লিকেশনস। ফার্মার্স ইউজ আ নিউ মেথড, বলবে এগ্রিকালচার ইনোভেশন, এই যে নিউ মেথড আছে না, এই যে এখানে ইনোভেশন, এটা। So today's closing note: in matching headings, you are not a reader, you are an editor. You are looking for the title of the paragraph. Don't get lost in the details of the story. Stand back and look at the structure. একটু বোঝার চেষ্টা করবেন স্ট্রাকচারগুলো কেমন ভাবে এটা স্ট্রাকচার করা হয়েছে। ম্যাচিং হেডিংস ইজ দ্য অনলি কোয়েশ্চেন টাইপ ওয়্যার ইউ মাস্ট রিড দ্য হোল প্যারাগ্রাফ স্কিমিং করে। ডু দিস কোয়েশ্চেন ফার্স্ট, ইট গিভস ইউ আ ম্যাপ অফ দ্য টেক্সট। মেকিং দ্য সাবসিকুয়েন্ট কোয়েশ্চেন, যদি কখনো আপনি কোয়েশ্চেন অপশনে দেখেন হেডিং ম্যাচিং আছে, এই হেডিং ম্যাচিং এর কোয়েশ্চেনটাকে সলভ করে ফেলেন, তাহলে আপনার পুরো প্যাসেজগুলো পড়া হয়ে যাবে। দুই একটা হয়তো যেটা কোয়েশ্চেন ইনস্ট্রাকশনে বলছে এ থেকে ডি, তার মানে আরো যে আছে ওটা পড়তে হবে না, এটা পড়ে ফেলেন, এটা পড়লেও আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে। এই কোয়েশ্চেনটাকে আগে সলভ করার জন্য আপনাদেরকে সাজেস্ট করছি। ইট গিভস ইউ আ ম্যাপ অফ দ্য টেক্সট, মেকিং দ্য সাবসিকুয়েন্ট কোয়েশ্চেনস লাইক ট্রু ফলস অর গ্যাপ ফিল। অনেকে এটাকে ভয় পায়, এটাকে পরে করার চেষ্টা করে, আর এটা করা উচিত সবার আগে, কারণ এটাতে পড়া হয়ে যায় এবং আপনার কোয়েশ্চেন এতে সময় বাঁচে পরের কোয়েশ্চেনের টাইপটার জন্য। সেটা ট্রু ফলস থাকতে পারে, গ্যাপ ফিলিং থাকতে পারে। গ্যাপ ফিলিং থাকলে তো আরো সুবিধা, আপনি যদি জাস্ট লোকেশনটা বের করে ফেলতে পারেন তাহলে হয়ে গেল, আপনার লোকেশনটা খুঁজে বের করা যে এইটা কোথায় আছে, পড়তে পড়তে আপনি সেটা খুঁজে বের করতে পারেন। সো মাচ ফাস্টার বিকজ ইউ নো ওয়্যার এভরিথিং ইজ। আপনার পড়া হয়ে গেলে আপনার কোয়েশ্চেনও সলভ হয়ে গেল, পড়াও হয়ে গেল, পরের কোয়েশ্চেনটার জন্য আপনার ইজি হয়ে গেল। সো ডিস্ট্রাক্টর কোনগুলো, ডিস্ট্রাক্টর চেকলিস্ট আরেকবার একটু বলে দিচ্ছি। ইজ ইট টু স্পেসিফিক, তাহলে রিজেক্ট করে দেন। ইজ ইট টু জেনারেল, রিজেক্ট করে দেন। ইজ ইট আ ম্যাচ ওয়ার্ড ম্যাচ করতেছে, এইখানে কিন্তু একটু সন্দেহ না, বেশি ভালো না এই ব্যাপারটা। ডিড ইউ পিক ইট জাস্ট বিকজ ইট হ্যাজ সেম ওয়ার্ড অ্যাজ দ্য টেক্সট, এটা কিন্তু আপনার সাসপিশিয়াস, এর মধ্যে ঘাপলা আছে। ডাজ ইট কভার দ্য বস সেন্টেন্স, যদি এইখানে মানে পুরো জিনিসটা কভার করতেছে কিনা, তাহলে ওটাই সিলেক্ট করবেন। কমন অ্যাবস্ট্রাক্ট নাউন্স ইন হেডিংস, যেমন ধরেন রেজাল্টস, কনসিকুয়েন্সেস, এটার ক্ষেত্রে রেজাল্টের অল্টারনেটিভ, ওভারভিউ আর জেনারেল লুক। মেকানিজম যদি হয় হাউ সামথিং ওয়ার্কস, এই যে এটা হ্যাঁ কিভাবে এই শব্দটাকে কিভাবে ব্যাখ্যা করে সেটা। ডিসপিউট যদি হয় আর্গুমেন্ট, ডিসএগ্রিমেন্ট। ক্রনোলজি যদি হয় টাইম, অর্ডার, হিস্ট্রি, এই ক্রনোলজি, হিস্ট্রি কিন্তু ক্রনোলজি। So if you have any questions, you can ask. I'm ready to answer those questions.
and thank you very much. That's all for today. ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।